করা যাক। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে ওয়েব সাইট ডিজাইন করা বা ওয়েব ডিজাইনের ক্লাস হবে। তো ওয়েব ডিজাইনের ক্লাস আমরা খুব বেশি কমপ্লিকেটেড করে তারপর ডিজাইনের দিকে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক। হ্যাঁ, আপনারা যেহেতু ওয়েব ডিজাইনে কাজ করবেন না, সো ওয়ার্ডপ্রেস আপনাদের পরিচিতি ওইভাবে লাগবে না, আপনাদের অমুক তমুক যেসব ইয়ে আছে সেগুলোর পরিচিতি লাগবে না, কোডিং এর পরিচিতি লাগবে না। আপনাদের যেটুকু পরিচিতি লাগবে সেটুকু হচ্ছে টোটালি এসইওর সাথে রিলেটেড, ওইটুকুই লাগবে। যেন আপনারা এসইও এক্সপার্ট হওয়ার পরেও নিজের একটা ওয়েবসাইট নিজে বিল্ড করতে পারেন, সেটা ম্যানেজ করতে পারেন, সেটা ডিজাইন করতে পারেন এবং নিজেই চালাতে পারেন। কিছুদিন সেটা চালিয়ে নেয় পর তারপরে হচ্ছে আপনি সেটা একটু র্যাঙ্ক করাইলেন, র্যাঙ্ক করাইলে নিয়ে তারপরে হচ্ছে আপনি বিক্রি করে দিলেন, তাও পারবেন, সমস্যা নাই। এটাও একটা ভালো বিজনেস যে আপনি ওয়েবসাইট র্যাঙ্ক করিয়ে সেই ওয়েবসাইট বিক্রি করে দিতে পারবেন। হয়তো বা আপনার খরচ হইলো খুব বেশি হইলো 45 থেকে 50,000 টাকা, আপনি সেগুলা অনেক বেশিতে সেল করতে পারবেন, মোটামুটি 5 থেকে 6,000 ডলারে সেল করতে পারবেন। হ্যাঁ, আমি আসলে স্বপ্ন দেখাচ্ছি না, হয় এরকম যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট যেটা ধরেন তৈরি করার পর একেবারে তল নিতে থাকে, সো ওইটা যদি আপনি খুব ভালো করে অপটিমাইজ করে বিল্ড করে আপনি করাইতে পারেন, তো তাহলে সেটা আপনি যদি র্যাঙ্ক করাতে পারেন তো এরকমই রেট আসে এবং রেট আরো বেশি হয়। মানে আমি তো যেটা বললাম হয়তো বা কম, সেটা থেকে আরো বেশি হয়। সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে এসইও রিলেটেড বা এসইওর সাথে বা ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত ওই বিষয়গুলো করব। তো আমি প্রথমে বলে নেই যে এখান থেকে কোন কোন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। কিছু নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় ঘটবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা টেকনিক্যাল এসইওর ভিতরে অনেক যেগুলো পাইছেন হয়তো টুলস দিয়ে। তো ওয়ার্ডপ্রেসের যদি কাজ না করেন আপনারা, কারণ আমরা অন পেজ এসইও বলেন অফ পেজ এসইও বলেন যেগুলাই করছি না কেন, অফ পেজ এসইও দুনিয়ার সব সাইটের জন্য একই রকম, কিন্তু অন পেজ এসইও আবার এক একটা সাইটের জন্য এক এক রকম। এক একটা সাইটের জন্য এক এক রকম বলতে আপনি যে রুলস গুলা জানেন সব কিছুই সেম, শুধু বসানোর জায়গাগুলা এক একটা জায়গাতে এক এক রকম। যেমন আমরা যেটা করছি বা যেটা শিখছি ক্লাসের মধ্যে সেটা ওয়ার্ডপ্রেসের জন্য শিখছি। তো ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস? যেটা একটা সফটওয়্যারের মতো বা একটা অনলাইন সাইটের মতো, যেখানে আমরা নিজেদের ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং সেই ওয়েবসাইটটা আমাদের নিজেদের মতো ডিজাইন করা, ওইটার ভিতরে অনেক প্রোডাক্ট আপলোড দেওয়া বা সার্ভিস আপলোড দেওয়া, পোস্ট আপডেট করা, অনেক কিছু এইভাবে করে আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চালাইতে পারি। রাইট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন সিএমএস যেটা বলে। তো অন্যান্য সিএমএস এও সেম একই রকম জিনিস। তো এই সিএমএস এর এক একটা ধরন বা এক একটা কোম্পানি আছে। একটা কোম্পানির নাম ওয়ার্ডপ্রেস, একটা কোম্পানি আছে যার নাম ম্যাজেন্টো, একটা কোম্পানি আছে ধরেন উইক্স, একটা কোম্পানি আছে হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার স্পেস, হ্যাঁ, একটা কোম্পানি আছে শপিফাই। তো এক একটা জায়গাতে আসলে এক এক রকম হয়। রাইট, এক একটা জায়গাতে এক এক রকম হয়, যার জন্যে আমাদেরকে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটু খুঁজে নিতে হয় যে কোনটা কোন জায়গাতে আছে। তো আমরা আজকে ওয়েবসাইট ডিজাইনটাও দেখব ওয়ার্ডপ্রেসের উপরেই, যে ওয়ার্ডপ্রেসের উপরে আসলে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে। তো যদি আমাদের খুব সহজে আমরা বুঝে যাই এবং হাতে সময় থাকে, সেক্ষেত্রে আমি উইক্সটা দেখা দেওয়ার ট্রাই করব। আর যদি ওইভাবে সময় হাতে না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেসটা বুঝেন। তার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হইল গুগলের সাথে তুলনা করা যায়, কারণ মার্কেটের প্রায় 90% শেয়ার হচ্ছে গুগলের। হ্যাঁ, তো গুগলের সাথে এটা সম্পর্ক কি? আসলে গুগলের সাথে সম্পর্ক না, আমি জাস্ট তুলনা দিচ্ছি যে আমরা সার্চ ইঞ্জিন বলতেই যেমন হচ্ছে যে গুগলকে বুঝি, হ্যাঁ, তো ওই রকম একই রকম ভাবে হচ্ছে আমরা ওয়েব ডিজাইনের যে সিএমএস আছে বা হচ্ছে ওয়েবসাইটের যে সিএমএস আছে, সেই সিএমএস কে হচ্ছে আসলে বা সিএমএস বলতে ওয়ার্ডপ্রেসকেই অনেকে বুঝে।
তার কারণ হলো ওয়ার্ডপ্রেস সব থেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে বেশি বলা যায় যে ইউজফুল আর কি। অনেক বেশি ফিচার আছে, অনেক বেশি প্লাগইনস আছে, খুব বেশি ইজি। হ্যাঁ, আপনি খুব সহজে ওইগুলার কাজ করতে পারবেন, সহজে র্যাঙ্ক করাইতে পারবেন, যেটা বলা যায় সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, রাইট? তো এই ওয়ার্ডপ্রেসকে কিভাবে কাস্টমাইজ করা যায়, ওয়ার্ডপ্রেসকে কিভাবে আপনি ডিজাইন করবেন, সেই ব্যাপারগুলো নতুন শিখবেন। তারপরে হচ্ছে আপনি দেখবেন নতুন করে যে আপনি টেকনিক্যাল এসইও যেগুলো করতেন ওয়ার্ডপ্রেসের মধ্যে, সেগুলো যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে না হয়, সেগুলো যদি জাস্ট আপনাকে ম্যানুয়ালি করতে হয়, যে আপনাকে নিজেকে করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই টাইপের যে বিভিন্ন ব্যাপারগুলো আছে বা জিনিসগুলো আছে, সেইগুলো আমি আজকে আপনাদের দেখানোর ট্রাই করব এখানে, খুব সহজভাবে, খুব ছোট ছোট ভাবে, টু দা পয়েন্ট দেখানোর ট্রাই করব। খুব বেশি ডিপলি বোঝাতে যাব না, তার কারণ হচ্ছে যেহেতু ডিজাইন আপনাদের কাজ না, আপনাদের কাজ মার্কেটিং। সো মার্কেটিং এর সাথে রিলেটেড কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং ওই জিনিসগুলো অবশ্যই জানা উচিত, সেই ব্যাপারগুলো টু দা পয়েন্টে নিয়ে যাব, যাতে সবাই এই জিনিসটা খুব সহজে বুঝে যায়। ঠিক আছে, ওকে। তো চলেন শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটের ডিজাইনের আগে ওয়েবসাইটের পরিচিতি নেওয়া দরকার, রাইট? ওয়েবসাইটের একটা পরিচয় থাকে বা পরিচিতি থাকে। আপনার, আমার বা আরো দুইজনের যেমন একটা পরিচয় বা পরিচিতি আছে, একটা ওয়েবসাইটেরও সেরকম একটা পরিচয় বা পরিচিতি আছে। তো চলেন আমরা আজকে ওয়েবসাইটের পরিচিতি দিয়ে একটু শুরু করি। আমি শেয়ার করতেছি, যদি দেখা যায় একটু জানাবেন যে দেখা যাচ্ছে, কারণ আমি দেখতে পারবো কিনা এখান থেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমার এখান থেকে বুঝতে পারতেছি। আচ্ছা, তো প্রথমে আমি যেটা লিখবো, হু ডট ইজ। হ্যাঁ, এই হু ডট ইজটা কি জিনিস? আসলে হু ডট ইজ হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা আমাদের আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেম। এখন ডোমেইন নেম কি জিনিস? ডোমেইন নেম হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ডোমেইন নেম বা ডোমেইন ইউআরএল। পুরোটা কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এর মধ্যে বসাই দিব। আমরা যদি এটার মধ্যে বসাই দেই, তাহলে ওইটার যাবতীয় যত ইনফরমেশন আছে সব আমরা এখানে পেয়ে যাব। তো দেখেন, আমরা গুগলের যেটা আছে সেটাই দিলাম, google.com। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কতগুলা খুব মজাদার ডাটা পাওয়া যায়। দেখেন, google.com কি আমি সঠিক লিখেছি? মেবি। কে আসতেছেন ভাই? ফাহিম হাবিব। আচ্ছা, google.com। তো দেখেন google.com এর নাম কি দেখেন তো, যে রেজিস্টার করছে বা রেজিস্ট্রেশন করছে তার নাম কি আছে? মার্ক মনিটর ইনকর্পোরেশন। এইটা কেউ জানতেন যে গুগলের রেজিস্ট্রার হচ্ছে যে কে আছে? ওকে, সো তাদের যে সার্ভার আছে, হুইচ সার্ভার, সেই হুইচ সার্ভার হচ্ছে যে তাদের নাম দিয়েই হয়। তো ওইটা বাদ। রেফারেল ইউআরএল, তাদের যে রেফারেল একটা ইউআরএল আছে, যে রেজিস্ট্রেশন করছে তার ইউআরএল হচ্ছে এইটা, তার নিজের ওয়েবসাইট আছে। এইটা হচ্ছে স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসটা আসলে বোঝায় যে এর যে সার্ভার আছে ওই সার্ভারে কি কি হয়েছে না হয়েছে, কোনটা দেখাবে কোনটা দেখাবে না, কি করবে কোনটা করবে না। হ্যাঁ, এদের এই হুইচ সার্ভার যেটা আছে, এখানে ওরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নিয়ে তারপরে এখান থেকে দিয়ে দিছে, যেন কিছু ইনফরমেশন সবাই দেখতে পারে, কিছু ইনফরমেশন কাউকে দেখার দরকার নাই, এরকম টাইপের। ওকে, তো এখান থেকে আসলে শুরু হয় মূল ডাটা যেগুলো আছে সেগুলো। দেখেন, ইম্পর্টেন্ট ডেটস, এক্সপায়ার্স অন। আমরা মনে করি গুগল কোনোদিন এক্সপায়ার হয় না ভাই। google.com একটা ডোমেইন বা একটা ডোমেইনের এক্সটেনশন সহ, এই যে .com সহ তারা কিনছে গুগল নাম দিয়ে, এবং এইটাও রেজিস্ট্রেশন করা লাগবে ফি বছর, মানে প্রতি বছর। তো সেই প্রতি বছরটা কেমন, এই যে তারা প্রথম যখন নিছিল তখন হচ্ছে 1997 সাল ছিল। 1997 সালের 9 মাস 15 তারিখ, মানে 15 তারিখ 9 মাস 1997 সালে তারা এইটা রেজিস্ট্রেশন করে google.com নামে। এবং এটা লাস্ট আপডেট হয়েছে 2019 সালে। 2019 সালের তারা কিনছে প্রায় 10 বছরের জন্য মোটামুটি।
কিনে 2028 সাল পর্যন্ত তাদের একটা মেয়াদ আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যেই ওয়েবসাইটের নাম নিব বা যেটা ঠিক করছি আমরা যে অমুক তমুক যাই হোক না কেন, সেই নামটা আমরা যখন নিব যে .com এ নিব, .in এ নিব, .net এ নিব বা অন্য যাই হোক না কেন সেটাতে নিব, নেয়ার জন্য যখন আমরা ঠিক করি এবং একটা সাইটের থেকে আমরা এই ডোমেইনটা কিনতে যাই, তখন কি হয়? তখন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য সেইটা কিনতে হয়। আসলে কেনা বলতে ভাড়া নেই আমরা, যে ওই নামটা আমারে দাও, ওই নামটা আমি রেজিস্ট্রেশন করে রাখি আমার নামে, আমি ওইটা চালাবো, যেন ওই নামের যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানায় আমার যেসব ক্লায়েন্ট আছে বা আমার যেসব ট্রাফিক বা অডিয়েন্স আছে তারা যেন এখানে আসতে পারে, রাইট? এটার জন্য আমরা একটু রেজিস্ট্রেশন করে ভাড়া নেই আর কি, স্পেস ভাড়া নেওয়ার মতো। তো গুগলও নিছে, নেয়ার পরে সেটা 2028 সাল পর্যন্ত এইটা হচ্ছে গিয়ে তাদের মেয়াদ আছে। 2028 সালের 13 তারিখ 9 মাসে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগেই তারা আবার যখন এটা রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে গিয়ে টাকা পয়সা পে করবে, তখন আবার তাদের মেয়াদ সেটা 5 বছর বা 10 বছর বা 2 বছর 1 বছর তারা যেভাবে নিবে সেভাবে বাড়বে। তো এখন নেম সার্ভার, এই নেম সার্ভার বলতে ব্যাপারটা বোঝায় হচ্ছে তাদের যে ডাটা আছে সেই ডাটাগুলো কোন সার্ভারে জমা থাকে। তো গুগলের সার্ভার বেশ কয়েকটা আছে, একটা অফলাইন আছে, অনলাইন আছে। হ্যাঁ, তো তাদের মূল যে গুগলের যে সার্ভার, সেই সার্ভারটা হচ্ছে এই সার্ভারের আইপি অ্যাড্রেস এই 4টা। তাদের নেম সার্ভার আছে মোট 4টা, NS1, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3 আর নেম সার্ভার 4। তো ওদের নিজস্ব সার্ভার আছে, নিজস্ব তারা সার্ভার তৈরি করছে, যার জন্য তাদেরই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম বা ডোমেইনের নামে তাদের সার্ভার আসছে, যে ওদের ওয়েবসাইটের সার্ভারেই তারা ডাটাগুলো রাখতে পারতেছে। কিন্তু আমরা যদি এইগুলা কিনি আমাদের ডোমেইন বা ডোমেইনের নাম, তাহলে আমরা আমাদের মতো এই ওয়েবসাইটে রাখতে পারবো না তাদের মতো, কারণ আমাদের কোনো ডাটা সেন্টার নেই, তাদের ডাটা সেন্টার আছে। ঠিক আছে, ওকে। তো এই সিমিলার ডোমেইন আরো কি কি আছে তারা এখানে দিছে, যে এই একটা আছে সিমিলার ডোমেইন, প্রায় সিমিলার, মানে আসলে পুরোপুরি সিমিলার না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিজনেস করার ক্ষেত্রে যারা বিজনেস বুঝে এবং বড় কোম্পানি তৈরি করার মতো একটা মন মানসিকতায় থাকে, তারা অ্যাভেইলেবল সবগুলা ডোমেইন কিনে রেখে দেয়। কেন কিনে রেখে দেয়? তার কারণ হচ্ছে তাদের নাম নিয়ে যেন অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করে আরেকজন তার প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে বা তার নামকে বিভ্রান্ত না করতে পারে। যেমন কি google.com, google.in, google.net, google.biz, টিকে অমুক তমুক যা আছে সব গুগল কিনে রেখে দিয়েছে, যেন ওই গুগলের নামে কেউ আর ডোমেইন কিনতে না পারে। তো এইখানে সিমিলার ডোমেইন গুলা দেখেন একটাও কিন্তু গুগল মানে পুরাপুরি যে শব্দটা আছে সে শব্দটা নাই। পসিবল যতগুলা ছিল সবগুলা তারা কিনে রেখে দিছে। হ্যাঁ, তো এই হচ্ছে ইনফরমেশন টাইপের, এগুলা হচ্ছে ওয়েবসাইটের পরিচিতি, যে ওয়েবসাইটটা কে রেজিস্ট্রেশন করছে, কোন নামে রেজিস্ট্রেশন আছে, সেটার ইউআরএল কোনটা, তারা কোন সার্ভার ইউজ করতেছে, কবে রেজিস্ট্রেশন হয়েছে না হয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে যে কোন এক্সটেনশন চালাচ্ছে, সেই এক্সটেনশন ছাড়া অন্য কোনো এক্সটেনশন এখানে আছে কিনা। সো এই ব্যাপারগুলো এখান থেকে আসলে জানা যায়। ঠিক আছে, ওকে। এখন আমরা ওয়েবসাইটের পরিচিতি পাইলাম, যে এইভাবে করে আমরা যে কোনো ওয়েবসাইটের একটা পরিচিতি এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু একটা ওয়েবসাইটের পরিচিতি নিলাম, সেই ওয়েবসাইটকে এইটা হচ্ছে যে এক্সট্রা আপনাদেরকে বলে রাখতেছি, সেটা হলো আমরা অনেক সময় এই যে স্ক্যাম, ফ্রড এই টাইপের যেসব ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটের ফাঁদে পা দিয়ে ফেলি। হ্যাঁ, আমাদের প্রশ্ন থাকে এইটা কি আসলেই ভালো ওয়েবসাইট বা এটা আসলে কাজ করে? এই সব জানার জন্য আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে trustpilot.com। ওইখানে গিয়ে আপনি জাস্ট ওই ওয়েবসাইটের নামে হচ্ছে যে খুঁজে নেবেন, হ্যাঁ, ট্রাস্ট পাইলট।
ঠিক আছে, এখানে সব ওয়েবসাইটের হচ্ছে যে ডাটা আছে। ডাটা বলতে কি আহ, সেই ওয়েবসাইটের রিভিউ টাইপের আছে, যে এই ওয়েবসাইট আসলে ভালো কিনা। ঠিক আছে, ট্রাস্ট পাইলট, এখানে সব ওয়েবসাইটে এই যে এরকম করে টাইপের রিভিউ দেয় যে হ্যাঁ এগুলা ভালো, এগুলা ভালো না, এগুলা ফ্রড, এগুলা হ্যান ত্যান। তো আপনারা এখানে এসে ব্যবহার করতে পারেন, এই যে কোম্পানি বা বিভিন্ন ক্যাটাগরি আছে যে এগুলো আছে, এখান থেকে ব্যবহার করা যায় ট্রাস্ট পাইলট। ঠিক আছে, এখান থেকে করে আচ্ছা। তো এখন আমরা একটা ওয়েবসাইটের পরিচিতি জানলাম যে এই পরিচিতিগুলা লাগে। তো এখান থেকে নতুন কি ইনফরমেশন পাইছি, যে ডোমেইন কিনতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় এবং সার্ভার নিতে হয়, সার্ভারও রেজিস্ট্রেশন করতে হয়। তো ডোমেইন এবং সার্ভার আমাদের কাছে দুইটা জিনিস নতুন আসলো, যদিও হয়তো আপনারা জানেন, তারপরেও আমি দেখাবো। সো আমরা কি করব, চলে যাব হচ্ছে ডোমেইন কেনার জন্য। তো ডোমেইন কোথা থেকে কেনা যায়? GoDaddy, মেবি এর আগে একদিন আপনাদের দেখাইছিলাম। আচ্ছা, তারপরে কেনা হ্যাঁ যায় হ্যাঁ হচ্ছে, হালকা পাতলা দেখা যায়। এটা ইন্ডিয়ান বলছিলেন, মেবি এটা হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ হয়তো। হ্যাঁ, তারপরে এখান থেকে কেনা যায় namesilo.com। হ্যাঁ, তারপর কেনা যায় হচ্ছে nametip.com। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে আপনি খুব কমে পাবেন, কোন কোন জায়গা থেকে একটু বেশিতে পাওয়া যাবে। তবে আমি যেগুলো দেখতেছি বা লিখতেছি এখানে, সবগুলো মোটামুটি পপুলার এবং কমের মধ্যে কেনা যায়। আচ্ছা, godaddy.com আসতেছে না কেন, কি সমস্যা? ওকে, আসছে। এটা হচ্ছে নেম হ্যাঁ, ছিল। ওরা এই ডোমেন গুলো কই পাইছে? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি ভাই। মানে এইসব ওয়েবসাইট হ্যাঁ, ডোমেন গুলো কই পাইছে, ডোমেনের নামগুলো? এই ওয়েবসাইটটা ডোমেইনের নাম পায় না, এরা হচ্ছে এক ধরনের ব্রোকারের মতো। হ্যাঁ, আসলে ইন্টারনেটের কে কোন জিনিসটা মানে ওই যে ট্যাকেল করে ধরে রাখে, জাস্ট এই জিনিস আমার জানা নাই ভাই, যে আসলে এই ডোমেইন কার কাছ থেকে তারা নিয়ে এসে দেয় না দেয়, ডোমেইন কিনতে হয় হচ্ছে যে ইয়ে করতে হয়, তাই আমার কখনো মনে প্রশ্ন আসে নাই যে এটা কে করছে। তার কারণ হচ্ছে এটা অনেক ডিপ ব্যাপার। হ্যাঁ, হারাই যাবে টোটালি। আচ্ছা, যাই হোক। সো আপনি তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে এই এক্সটেনশন, মূল যে ইয়েটা আছে আর কি, ডোমেইনের যে নাম আছে, রেজিস্ট্রেশন করার ব্যাপার আছে, তারা ব্রোকার হয়ে ওইখান থেকে রেজিস্ট্রেশন করে আপনাকে দেয়। তো ওইটা আপনাকে দেয়া মানে আপনি তাদের কাছ থেকে নিছেন জন্য যে তাদের কাছেই রাখতে হবে, ব্যাপারটা এরকম না। ডোমেইন টোটালি আপনার নিজস্ব, আর হোস্টিং হচ্ছে আলাদা জিনিস। সেটা কেমন সেটা আমি পরে বোঝাবো। হ্যাঁ, আচ্ছা। তো আমরা তিনটা জায়গাতে আসলাম, তিনটা জায়গাতে এখান থেকে ডোমেইন কেনা যায়। ডোমেইন হচ্ছে আপনার বাসার একটা ঠিকানার মতো। হ্যাঁ, যে আপনার বাসার যেমন একটা নাম থাকবে, অমুক ভিলা, তমুক ঘর, তারপর হচ্ছে গিয়ে ধরেন অমুক বাসা, তমুক বাসা, এরকম টাইপের। সো এই টাইপের যে নামগুলা আছে, যেটা দিয়ে আপনার ঠিকানা বা আপনার বাসার ঠিকানা সবাই জানতে পারবে, বা আপনার বিজনেসের ঠিকানা জানতে পারবে, দোকানের ঠিকানা জানতে পারবে, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেরকমই হোক না কেন, সেই সার্ভিস সেন্টারই হতে পারে, সেটা ঠিকানা জানতে পারবে। সেই ঠিকানার নামটা আসলে রেজিস্ট্রেশন করানো, যেমন আমরা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্সের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করি। ওকে, সো এইখানে দেখেন আমরা এখানে সার্চ করতে পারি আমাদের যেটা ভালো লাগে আর কি, নাম এরকম টাইপের। একটু মজা করা যাক, সেটা হচ্ছে গোড্যাডিতে গিয়ে আমরা গোড্যাডি ডোমেইনই কিনবো, দেখি আমাদের কি বলে। বলতেছে godaddy.com ইজ আনঅ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল নেই, তার মানে যে কোনো কেউ কিনে নিছে। হ্যাঁ, এখানে আর অন্য কোনো কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে না। সো এই জিনিসটা আমি যদি এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে যদি আমি পেস্ট করে সার্চ করি, আবার যদি এইখানে পেস্ট করে সার্চ করি, তাহলে কি হয়? ওকে, এখানে দেখেন
এখানে সার্চ হচ্ছে, এখানেও সার্চ হচ্ছে। তো সার্চ হইতে হইতে আমরা একটা জিনিস বুঝে নেই, শিখে নেই বা জেনে নেই। সেটা হচ্ছে আম, এতগুলা কোম্পানি, এতগুলা ওয়েবসাইট যারা এই ডোমেইন কেনা বেচার সাথে জড়িত, ভাই যে কোনো এক জায়গা থেকে কিনলেই তো হয়। এই পপুলার কোনটা, কোনটা পপুলার না, অমুকে কিনবো, অমুকটাই কিনবো না, এই ব্যাপারগুলো কেন আমরা এত খুঁজি বা এত বুঝতে চাই? মানে মেইন ব্যাপারটা কি আসলে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইল হোস্টিং এর জায়গায়। হোস্টিং এর জায়গায় কি সমস্যা? হোস্টিং জিনিসটা পরে বুঝেন, আগে এই জিনিসটা বুঝেন। হোস্টিং এর জায়গায় সমস্যা হচ্ছে আপনার ওয়েবসাইট কতটা স্পিডি। মানে আমি যদি আপনার ওয়েবসাইটের ঠিকানা এন্টার করে আপনার ওয়েবসাইটটা আমি জাস্ট এন্টার করতে যাই বা ওই ওয়েবসাইটে দেখতে যাই যে কি আছে না আছে, তো সেইটা কত দ্রুত লোড হচ্ছে বা কত দ্রুত ওপেন হচ্ছে, সেইটা অনেক বড় একটা অংশ নির্ভর করে কিসের উপরে জানেন? হোস্টিং এর উপরে। কেন? কারণ হোস্টিং এক ধরনের সার্ভার, এক ধরনের মেমোরি, এক ধরনের ড্রাইভ, একটা জায়গা। তো ওই জায়গাটা একটা হার্ড ডিস্কের মধ্যে বা একটা মেমোরির মধ্যে থাকে। তো সেই মেমোরি যত বেশি গতিশীল হবে, একটা ওয়েবসাইট তত দ্রুত রেসপন্স করবে। তো সার্ভার যদি স্লো হয়ে যায়, তাহলে আপনার ওয়েবসাইটে আপনি যাই করেন না কেন, তারপরে ওইটা স্লো 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 আসবে। গুগল স্লো কোনো জিনিস পছন্দ করে না, যার জন্যে যে ওয়েবসাইটগুলো স্লো, গুগল সেইগুলা র্যাঙ্ক করায় না। আচ্ছা, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি জিনিস? এই যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে এসে এই যে দেখতেছি না, এইটাই হচ্ছে ইন্টারফেস। এই যে আমরা এখানে যা দেখতেছি এইটারে বলে টোটালি ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা খুবই বাজে এক্সপেরিয়েন্সের হবে। কেন? খুব স্লো লোড নিচ্ছে। এখন যারা ন্যাশনালের হচ্ছে গিয়ে ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা জানেন যে যখন রেজাল্ট দেয় ন্যাশনালে তখন কি অবস্থা হয়। মানে ওইটার মধ্যে জাস্ট একজন বা দুইজন এন্টার করতে পারে না, মানে পারে না তো পারেই না, সারাদিন বসে থেকে 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 তারপরে হুট করে একবারে হইলো হইলো, না হইলে আর হয় না। তো এটা সার্ভারের জন্য হয় এবং ট্রাফিকের জন্য হয়। অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টর গুলো আমরা যখন হোস্টিং বুঝবো তখন ওই জিনিসটা বুঝবো আর কি। আচ্ছা, তো বুঝেন যে ওই হোস্টিং এর জন্য যেহেতু এইভাবে স্লো হয় এবং স্পিডের একটা ব্যাপার থাকে, যার জন্য আমরা হোস্টিং এর যে কোম্পানি আছে সেটা আরো বেছে বেছে নেই। যে ডোমেইনের কোম্পানি যা হোক, একটা জায়গা থেকে নিলাম কমে পাইলাম, আরেকটা জায়গা থেকে নিলাম আর একটু বেশি হইলো, সমস্যা না, ব্যাপার না। বাট আপনি যখন হোস্টিং এর জন্য একটা সাইট চুজ করবেন, তখন আপনারে সেইটা খুব দেখে বুঝে শুনে নিতে হবে। কেন? কারণ হচ্ছে স্পিডের ব্যাপারের জন্য। আচ্ছা, তো আমি বুঝলাম যে হোস্টিং এর ব্যাপারে স্পিডের ব্যাপার আছে, আরো আনুষঙ্গিক অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো আমরা পরে বুঝবো। তো এখন ভাইয়া বারবার কেন ডোমেইনের কথা বলতেছে, যে বারবার হচ্ছে যে বলতেছে যে কোম্পানি আলাদা হয়, কোম্পানি এখান থেকেও বুঝে শুনে নিতে হবে। তার কারণ হচ্ছে আমরা টাকা দিয়ে কেনার পরেও বিভিন্ন কোম্পানি ভাগ করে করে বা বিভিন্ন কোম্পানি বুঝে শুনে হোস্টিং নেই। কিন্তু সেই একই রকম অবস্থা যদি আমাদের জোর করে হয়ে যায়, জোর করে কিভাবে? যে এই ধরেন আমরা godaddy.com, এটা অ্যাভেলেবল আছে ধরে নেন, এইটা যদি আমরা কিনতে যাই, তো কিনলাম এদের কাছ থেকে, যদি আমরা কিনি, এই যে নেম ছিল, কথার কথা, যে নেম সিলোর কাছ থেকে যদি কিনি, নেম সিলো বলবে ভাই আমার কাছ থেকে যদি তুমি এই ডোমেইন কেনো, আমার যে সার্ভার আছে সেই সার্ভারেই হোস্টিং করাতে হবে, অন্য কোনো জায়গাতে তুমি হোস্টিং করাতে পারবা না।
ভাই তার সার্ভার যদি স্লো হয় আমি তো এখানে হোস্টিং করাবো না, কিন্তু তারপরেও তার কাছ থেকে কিনলে তার কাছেই হোস্টিং করানো লাগবে বা তার সার্ভারেই হোস্টিং করানো লাগবে। এই একটা সমস্যার জন্য আমরা হোস্টিং এবং ডোমেইন যেখান থেকে কিনি সেই সাইটগুলো বেশ বুঝে শুনে নিই। আচ্ছা আমাকে একটু টাইম দেন। তো আমরা কোথায় ছিলাম জানি, ডোমেইন এবং হোস্টিং এর মধ্যে, যে আমরা ডোমেইন যেখান থেকে নিব সেখানে আমাদের হোস্টিং করাইতে হবে। তো এই যে যে হোস্টিংটা করাইতে হয় সেটা বাধ্যতামূলক স্লো জায়গাতে আমরা করাবো না, যেন যে কোনো জায়গা থেকে মানুষ আসলে সেখানে এন্টার করতে পারে। হ্যাঁ, দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে সার্ভার যত ভালো হবে তত বেশি মানুষ একসাথে এন্টার করলেও ওয়েবসাইট স্লো হয়ে যাবে না বা ওয়েবসাইট লোড হয়ে একদম ভারী হয়ে যাবে না। যদি খুবই বাজে সার্ভার হয় তাহলে ওইটা হয়ে যায়, যার জন্য আমরা এই কোম্পানিগুলা ভেদ করে বা কোম্পানিগুলা চয়েস করে করে তারপরে আমরা কেনার ট্রাই করি। আচ্ছা, তো খুব শর্টে বোঝাই দিই যে সেটা হচ্ছে আমরা এইভাবে করে জাস্ট দেখি যে আমাদের কি কি দরকার বা সেটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। তো এখানে দেখাচ্ছে ট্রাই টু বাই, যদিও হচ্ছে যে অ্যাভেলেবল না এখানে বলতেছে। এখানে টোটালি অ্যাভেলেবল থাকার কথাও না আর কি। তো এই যে এটা অ্যাড বলতেছে, আহ, এটা আছে প্রিমিয়াম টাইপের বলতেছে, বাট হচ্ছে যে এটা আমরা নিব না। সো ধরেন আমি পার্সোনালি প্রেফার করি এই দুইটা, নেমচিপ, হয় নেমচিপ থেকে কিনেন না হলে গোডাডি থেকে কিনেন। আপনি দুইটাতেই হোস্টিং করাইতে পারবেন, তবে আমার কাছে মনে হয় নেমচিপের থেকে গোডাডিতে হোস্টিং করানো ভালো, যদি আপনারা একই জায়গায় এক্সটেনশন বা ডোমেইন কিনে ওই একই জায়গাতে রাখতে চান আপনাদের যে ডাটা আছে সেই ডাটাগুলা। আর যদি মনে করেন যে হচ্ছে গিয়ে না আমি আলাদা জায়গাতে নিব হোস্টিং, হ্যাঁ সেখান থেকে নিতে পারেন। তো আপনাদের প্রসেস কি হবে কেনার জন্য, ধরেন নেমচিপ এখানে দিছি আমরা, দেওয়ার পর এখান থেকে ধরেন আমরা একটা কিনবো, রাইট। আমরা একটা ভালো নাম নেই, নিয়ে তারপরে দেখাই। ধরেন এসিডি অনলাইন, এইটা দিয়ে দেখি আছে কিনা। .com অ্যাভেলেবল আছে মনে তো হচ্ছে না, নাই। আচ্ছা, COURSE, ওকে এটা আছে acdonlinecourse.com। ধরেন এটা আমরা কিনবো, কেনার জন্য আমার কি করতে হবে, জাস্ট অ্যাড টু কার্ট করতে হবে, খুব ইজি। তো ভিউ আইটেম করেন, একটা কার্টে আপনি নিয়ে নিছেন। এক ইয়ারের রেজিস্ট্রেশন করবেন নাকি আরো 2-3 বছরের রেজিস্ট্রেশন করবেন, কি করবেন না করবেন, বা 10 বছরের করবেন কিনা, হ্যাঁ সেটা টোটালি আপনার উপরে নির্ভর করে, আপনি আপনার মতো করে এখান থেকে করে নিতে পারেন, রাইট। তো এই যে নতুন একটা পেজ চলে আসছে, এখান থেকে আপনি SSL যে সিকিউরিটি আছে সেটা এক্সট্রা কিনতে পারেন। আর আমি বলবো যে আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে করেন তাহলে SSL সিকিউরিটি অটো আসে, আপনাকে কিছু করা লাগবে না, অটোমেটিকলি আপনি ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এটার দরকার নাই, VPN দরকার নাই, প্রফেশনাল ইমেইল এটা ফ্রি, আপনি ট্রায়াল করতে পারবেন তাদের কাছ থেকে, এটা নিয়ে নেন ফ্রি ট্রায়ালে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে যে ওয়েব হোস্টিং, আপনি যদি তাদের কাছ থেকে হোস্টিং করাইতে চান তাহলে হোস্টিং নেবেন, এটা অপশনাল, টোটালি অপশনাল, যে আপনি হোস্টিং না করতে চাইলে নেবেন না। যদি ওয়ার্ডপ্রেসের হোস্টিং হয় তাও আপনি এখান থেকে করাইতে পারবেন, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সি প্যানেলের মাধ্যমে করি। তো সো এইটা টোটালি তো আমাদের মোট খরচ হচ্ছে $8.16। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কার্টের থেকে দেখে নিব যে আমরা কত বছরের জন্য নিচ্ছি, রাইট। ওকে, ভিউ কার্ট, রেজিস্ট্রেশন আমরা 1 বছর 2 বছর নাকি 5 বছরের করাবো সেটা উপরে নির্ভর করবে। আচ্ছা, আমরা 5 বছরের জন্য যদি রেজিস্ট্রেশন করি, করার পরে এইটা $44 মতো আমাদের খরচ হচ্ছে 5 বছর। সো তারপরে কি করতে হবে, আমাদের যদি কোনো প্রমোশনাল কোড থাকে, সো প্রমোশনাল কোডটা এখানে অ্যাপ্লাই করে দিলে হয়তোবা টাকা পয়সা কিছু কমে যাবে, ঠিক আছে। ওকে, ডোমেইনের প্রাইভেসি দেখেন, এটা ডোমেইনের প্রাইভেসি হচ্ছে এনেবল করা আছে এবং এটা ফ্রি ফর এভার, হ্যাঁ
সারা জীবনের জন্য টোটালি হচ্ছে গিয়ে এটার প্রাইভেসি করা আছে এখান থেকে। তো এখান থেকে আমরা ডিএনএস নেই নাই, এখন ডিএনএস যদি অ্যাভেল করি আমরা, এখান থেকে সামার সেল চলতেছে $3.88 খরচ হবে, এটা আমাদের দরকার নেই, ডিএনএস লাগে না সব ক্ষেত্রে আর কি। তো আমাদের যে স্টার্টার ইমেইল আছে এটা আমরা ফ্রি ট্রায়াল চালাবো 2 মাসের জন্য। হ্যাঁ, আমরা 1 বছরের জন্য যদি নেই তাহলে এখানে ফ্রি ট্রায়াল হবে না, এখানে হয়তোবা সেটা আরো কিছু হচ্ছে গিয়ে যোগ হইতে পারে, এই যে অলরেডি যোগ হয়ে গেছে $10। তো আমরা 2 মাসের জন্য ফ্রি ট্রায়াল নেই। আচ্ছা, তো এসএসএল সিকিউরিটি আমরা ওয়ার্ডপ্রেস এর থেকে পেয়ে যাব যদি আমরা ওয়ার্ডপ্রেসে হোস্টিং করাই, না হলে আলাদা আমরা সেটা করে দেব। এরপরে কি করতে হবে জানেন, এরপরে জাস্ট আপনি এখান থেকে করে দিলেন কনফার্ম অর্ডার করেন। ওকে, কনফার্ম অর্ডার করার পর আপনার এখানে চাইবে কি যে লগইন করাইতে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগইন করায় নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, নিজের একটা ইউজার নাম দিবেন যেটা আপনি জাস্ট মনে রাখবেন বা এখানে আপনি লগইন করার জন্য ইউজ করবেন, সেটা একটা পাসওয়ার্ড দিবেন 2 বার, কনফার্ম কনফার্ম, তারপর আপনার নাম, আপনার লাস্ট নাম, আপনার ইমেল অ্যাড্রেস, এরপরে গিয়ে ক্রিয়েট এবং কন্টিনিউ করে ফেলবেন, রাইট। তো এইটা কন্টিনিউ করার পরে আপনার যে ইয়েটা আসবে সেখান থেকে আপনাকে বিলিং একটা এরকম একটা বিলিং পেজে নিয়ে যাবে, যে মাই অ্যাকাউন্ট লগইন সেটআপ যেরকম আছে না, এখান থেকে একটা বিলিং পেজে নিয়ে যাবে। সো এই বিলিং পেজের মধ্যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই হোক না কেন, সেটা ভিসা, মাস্টার কার্ড, এরকম পেপাল এরকম টাইপের কার্ড হতে পারে, সেটাই এন্টার করিয়ে তারপরে ওইখানকার যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশনের ভিতরে লাগে হচ্ছে এক্সপায়ারি ডেট কবে হতে পারে, কার্ডের নাম্বার কি হতে পারে, হ্যাঁ সেটার একটা কোড আছে, কোডটা দিতে হতে পারে, তারপরে আপনি কনফার্ম করে দিবেন, ব্যাস আপনার কার্ডের থেকে টাকা কেটে ওটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে আপনি ওখান থেকে জাস্ট চেক আউট বা কনফার্মে ক্লিক করবেন বা কনফার্ম অর্ডারে ক্লিক করবেন, টিক চিহ্ন উঠবে, আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পরে আপনাকে কি করবে, এদের যে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট নাই বা আমি কখনো এখান থেকে হোস্টিং ওই কি বলে ডোমেইন কিনতেছি না, সো আপনাদেরকে ড্যাশবোর্ড আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, তো গোডাডিতে কি রকম অবস্থা, গোডাডিটাও সেম অবস্থা, সেম সিস্টেম, এখান থেকেও আপনি একই রকম ভাবে করাইতে পারবেন। সব জায়গাতেই 3টা স্টেপ থাকে। প্রথম স্টেপ আপনাকে এখান থেকে কার্টে অ্যাড করে তারপর এখান থেকে চেক আউট করাইতে হবে, এখান থেকে চেক আউট করানোর পর তারপরে আপনাকে যাইতে হবে হচ্ছে এই ইনফরমেশনে বা অ্যাকাউন্ট সেটআপে, অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেলে বা আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকলে আপনি জাস্ট কার্টে অ্যাড করবেন, চেক আউট করবেন, ব্যাস শেষ। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন যদি গোডাডিতে আবার এখানে গিয়ে দেখি এসিডি অনলাইন কোর্স.com, এইটা যদি আমরা দেই, তারপর যদি আমরা এন্টার করি, ওকে, এখান থেকে বলতেছে যদি আমরা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করি, প্রথম 2 বছরের জন্য, তাহলে আমাদের খরচ হবে অনলি 200 রুপি। আমরা যদি এইটা নেই, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য নেই, তাহলে আবার কম খরচ হবে। তো ধরেন এইটা আমরা অ্যাড টু কার্ট করলাম, ওকে, কার্ট করার পরে দেখেন আমাদের মোট টোটাল যে ইয়েটা হয়েছে সেটা হচ্ছে 1248 রুপির মতো আর কি, মোট মিলিয়ে সবকিছু দিয়ে। তো এখানে ফার্স্ট ইয়ারের জন্য 199 বা 200 রুপি, আর দ্বিতীয় প্লাস 2 বছর যেটা আছে মোট 3 বছরের জন্য মোট হচ্ছে 1049 রুপি। সো দুইটা মিলে মোট 1248 রুপি, 1500 টাকা ধরে রাখেন, যে 2 বছরের জন্য আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করলে এটাই হয়ে যাবে। তো আপনি 5 বছরের জন্য করে দেন, 5 বছরের জন্য করলে আপনার প্রায় 5000 টাকার মতো খরচ হয় বা 5200 টাকা এরকম টাইপের। তো এখান থেকে কি হয়েছে বলে, লুকস গুড, কিপ গোয়িং। ওকে, আপনি এখান থেকে চেক আউটে যাবেন, ঠিক আছে, আচ্ছা, তো
তো এখান থেকে আপনি কি কি সিলেক্ট করতে পারবেন কি করতে পারবেন না এখান থেকে দেখাই দিচ্ছে আপনারে যে ফুল ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন, তারা আবার এটার জন্য টাকা নিচ্ছে। হ্যাঁ, আলটিমেট ডোমেইন প্রোটেকশন এবং সিকিউরিটি, এটার জন্য তারা টাকা নিচ্ছে। হ্যাঁ, তারপরে আমার এটা লাগবে না, আমি নো থ্যাঙ্কস করে দিব। স্টার্ট ইওর ওয়েবসাইট ফর ফ্রি, এদের এখানে ওয়েবসাইট বিল্ড করতে বলতেছে। এই যে কিছু কিছু জায়গাতে এই জিনিসগুলো থাকে যে ওদের এখানে ওয়েবসাইট বিল্ড করতে হবে। হ্যাঁ, ওইটার অপশনাল থাকে না, এটা যেরকম আমার অপশন আছে আমি টিক তুলে দিতে পারছি, বাট ওইখানে অপশনাল থাকে না, ওদের এখানে ওয়েবসাইট বিল্ড করতে হবে, ওদের ওখানে হোস্টিং করতে হবে। এই যে প্রফেশনাল ইমেইল বলতেছে 29 রুপি নিতে, তো প্রফেশনাল মেইল আমি নিব না, টোটালি ই করে দিব। ওকে, এখানে কি বলতেছে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো দিলাম, দেওয়ার পর এরপরে হচ্ছে কন্টিনিউ টু কার্ট। আচ্ছা, এই যে কন্টিনিউ টু কার্টে আসার পরে এখান থেকে আমার ইয়ে হয়ে যাবে যে প্রফেশনাল ইমেইল আমি নিব কিনা, 1 বছরের জন্য কত টাকা খরচ হবে। মোট আমার 1596 টাকা খরচ দেখাচ্ছে এটার। হ্যাঁ, সেটা আমি রেডি টু পে দিব। এটাতে আমার অ্যাকাউন্ট করতে হবে, যদি অ্যাকাউন্ট না করা থাকে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে। এই যে উপরে খেয়াল করেন, কার্টের থেকে আমরা কিনলাম, কেনার পরে সাইন ইন, যদি না থাকে আমরা গুগল দিয়ে সাইন ইন করে নিব, অটোমেটিকলি গুগলে সাইন ইন হয়ে যাবে। এরপরে পেমেন্টের অপশন আসবে, পেমেন্টের ওখানে বিলিং অ্যাড্রেস, নাম, কার্ড যা আছে সব ফিল আপ করে দেওয়ার পরে যখন আমরা কন্টিনিউ করব বা কমপ্লিট করে দিব বা কনফার্ম করে দিব যে কোনো একটা, টাকা কেটে তখন এই দাগটা কমপ্লিটের এখানে চলে আসবে এবং এটা বলবে যে হ্যাঁ তোমার কেনা হয়ে গেছে। তারপরে আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডের থেকে আপনি দেখে নিতে পারবেন, রাইট? তো এইটাই হচ্ছে প্রসেস আপনার একটা ডোমেইন কেনার জন্য। এখন যদি আমরা হোস্টিং কিনতে যাই তাহলে আমাদের কি করতে হবে? যদি আপনি ওই সব জায়গা থেকে হোস্টিং করেন তাহলে কিছুই না, ড্যাশবোর্ডের থেকে আপনি ওখানে হোস্ট করায় নিতে পারবেন। আর যদি মনে করেন আলাদা জায়গায় হোস্টিং করাবেন তাহলে এই জায়গাতে যাইতে পারেন, ইন্টার সার্ভার। আহা, ইন্টার সার্ভার একটা মোটামুটি ভালো বা পপুলার বলা যায়। তারপর হোস্ট গেটর, এটাও বেশ পপুলার। হোস্ট গেটর, আমি বলতেছি না যে এখানে আপনারা যদি কখনো কিনেন বা আপনার ক্লায়েন্টকে যদি কিনতে বলেন এখানে বলবেন, এরকম টাইপ না, জাস্ট আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এগুলো পপুলার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে হোস্টিঙ্গার। ওকে, আসতে থাকুক। ইন্টার সার্ভারে আমরা যাই, এই যে হোস্ট গেটর। গেটর মানে কি কে বলতে পারেন, বলেন, কে পারবেন? কুমিরের কে বলা হয়, কুমিরের জাতকে বলা হয়। রাইট। আচ্ছা, তো এখানে বলতেছে কি যে তারা খুবই কমে দিচ্ছে ইন্টার সার্ভার। হ্যাঁ, 65% অফ চলতেছে তাদের এখন। প্রতি মাসে $2.5 করে সর্বোচ্চ আপনার খরচ হবে তাদের কাছ থেকে যদি আপনি নেন। তো কেন নিবেন? জয়েন করার জন্য 24 ঘন্টা 7 দিন তারা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সাথে সাথে রেসপন্স করে, লাইভ চ্যাট করার অপশন আছে, ফোন করতে পারবেন, ইমেল করতে পারবেন, ফেসবুক চ্যাট করতে পারবেন তাদের সাথে। হ্যাঁ, কোনো তাদের হিডেন চার্জ নেই, আপনি জাস্ট প্ল্যান চুজ করলেই এনাফ। এবং কত মানুষ এই যে কত রিভিউ দিছে, কোথায় দিছে এটা মনে হয় ট্রাস্টপাইলটে দিছে। তো ঠিক আছে, তারা গ্যারান্টি দিচ্ছে 30 দিনের, যে আপনি যদি ফুললি স্যাটিসফাইড না হন 30 দিনে মানি ব্যাক করে দিবে। 100% সময় হবে না, 99.9%, ওই যে সেই সাবানের জীবাণু মেরে ফেলার মতো অ্যাড, যে 0.1% থেকেই যাবে, ওই 0.1%-এর জন্য কিছু করার নেই, আবার আপনাকে সাবান কিনতে হবে। তো ওদেরও একই রকম অবস্থা, আপ টাইম হচ্ছে যে ওদের 100% হবে না,
রিনিউয়াল কস্ট, আপনি যদি মনে করেন যে আপনি বসে বসে প্রত্যেকবার এসে ওই কি করবেন না, রিনিউয়াল হয়ে যাবে অটো, তাহলে এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে আলট্রা ফাস্ট স্পিড, তাদের প্রচন্ড বেশি স্পিড আছে, 70% মাইগ্রেশনের সুযোগ আছে, এবং লাইভ সাপোর্ট আছে হচ্ছে যে সব সময় বা 24 ঘন্টা। তো আপনি যদি ক্লাউড অ্যাপ ইউজ করতে চান ইউজ করতে পারবেন, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, তারপরে হচ্ছে পিস্ট্র্যাপ শপ, ম্যাজেন্টো, হ্যাঁ, ম্যাম্বো। এই ব্যাপারগুলো আপনাদের এতটা বোঝার দরকার নেই যে ক্লাউড অ্যাপ কি জিনিস না জিনিস, এগুলো বুঝতে পারবেন পরে আস্তে আস্তে যখন অ্যাডভান্সে ঘাটাঘাটি করবেন, যখন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন তখন। সো ওয়ার্ডপ্রেসের জন্য তাদের এক্সপার্ট আছে, এগুলো হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, তো যাই হোক, আমরা এইখানে থাকি এবং এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে তারা বলতেছে আমরা $2.75 পার মান্থ করে নিচ্ছি, আমাদের অমুক 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 আছে, এরকম টাইপ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, তাদেরও এরকম সুবিধা আছে, তারা ওখানে বলে দিছে। তো ঠিক আছে, এটা আমরা এখানে থাকি, তাদের প্ল্যান যেটা আছে প্ল্যান আমরা পরে দেখি। এরপরে আসি হোস্টিঙ্গারে। হোস্টিঙ্গার বলতেছে তারা পার মান্থ $59 করে নিচ্ছে, মানে 2.59 আর কি। আচ্ছা, একটা মজার ব্যাপার, একদিন 22 ঘন্টা 59 মিনিট 52 বা 53 সেকেন্ড, আমি যদি এটা রিফ্রেশ করি, না ঠিকই দেখাচ্ছে। কিছু কিছু সাইটে এইটা খুব কনফিউজিং ব্যাপার, আপনি যতবার রিফ্রেশ করবেন এটা তত আবার বাড়তি হয়ে যাবে, যে আবার আস্তে আস্তে কমতে শুরু করে। So, আচ্ছা যাই হোক, তো এটার এই যে প্ল্যান আছে, হ্যাঁ। তো এখন ব্যাপার হচ্ছে কেন আমরা হোস্টিং এরকম আলাদা আলাদা করে নেই। এখানে খেয়াল করেন, এদের যে প্ল্যান আছে প্ল্যানের মধ্যে বলতেছে এটা হচ্ছে পার মান্থ $8 করে। ইজি টু ইউজ কন্ট্রোল প্যানেল, আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে বা সি প্যানেল দিবে, স্পিড অপটিমাইজেশনের সুযোগ দিবে, স্টোরেজ দিবে আনলিমিটেড, ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন, আপনি বিভিন্ন জায়গাতে ওয়েবসাইট মাইগ্রেশন করতে পারবেন, আনলিমিটেড সাপোর্ট দিবে। হ্যাঁ, তো যদিও এইটা জাস্ট ASP.NET এর জন্য, এটা ভিপিএস স্পেশাল, যারা ভিপিএস টাইপেরই করে, হ্যাঁ, ভার্চুয়াল যেটা আছে সার্ভিস। তো 2 GB র্যাম, 30 GB SSD স্টোরেজ, মানে এটা একটা পিসি আপনার নামে জাস্ট বুকিং করানো থাকবে, যে পিসির মধ্যে 2 GB র্যাম থাকবে এবং 30 GB SSD স্টোরেজ থাকবে আপনার ডাটা স্টোর করার জন্য। এরপরে কি আছে, মাল্টিপল অপারেটিং সিস্টেম আপনি ইউজ করতে পারবেন, ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন হবে, সি প্যানেল এবং ডাইরেক্ট অ্যাডমিন আপনি পাবেন, আনলিমিটেড সাপোর্ট পাবেন। সি প্যানেল জিনিসটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, সি তে কন্ট্রোল প্যানেল তো বুঝেনি, এটা ড্যাশবোর্ডের মতো যেখান থেকে আপনি জাস্ট কন্ট্রোল করতে পারবেন, অনেকগুলো সার্ভিস অনেকগুলো অ্যাপস ওর মধ্যে ইনস্টল করতে পারবেন। অনেকটা ধরেন কন্ট্রোল প্যানেল আপনার একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, ওইটার ভিতরে আপনি অনেক অ্যাপ ইউজ করতে পারবেন, সেই অ্যাপগুলো ওইখানে এমনিতে ডাউনলোড করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনার হোস্টিংটা দেখে কোনটা আপনার জন্য বেশি ভালো হবে সেটা আপনি করাইতে পারবেন। যে স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, যে আমি একটা জাস্ট আমার নিজের একটা ব্লগ সাইট খুলবো, অমুক তমুক করবো, আমার স্ট্যান্ডার্ড হইলেই এনাফ, খুব বেশি কিছু লাগে না। তো আপনারা স্ট্যান্ডার্ড যদি নেন তাহলে ফিচার কি কি পাবেন, আনলিমিটেড স্টোরেজ পাচ্ছেন, ডাটা ট্রান্সফার হবে, উইকলি ব্যাকআপ করতে পারবেন আপনার ডাটাগুলো, বা ওইখানে জমা রাখতে পারবেন, ব্যাকআপ তো বুঝেন, আনলিমিটেড এফটিপি অ্যাকাউন্টস পাবেন, ক্লাউড অ্যাপস পাবেন, এসএসডি ক্যাশ যে সার্ভার আছে সেটা পাবেন, RAID 10 স্টোরেজ, মানে এটা স্টোরেজের একটা ভার্সন বা নেম বলা যায়, মডেল। স্পিড অপটিমাইজেশন তারা ইউজ দিবে, আলট্রা ফাস্ট ওয়েব সার্ভার, লাইট স্পিড দিয়ে করবে, এবং ক্লাউড লিনাক্স ওএস ইউজ করা হয় তাদের পিসিতে, বা যে সার্ভারটা আপনি ইউজ করবেন সেটাতে 10 GB সিসকো নেটওয়ার্কের অপশন থাকবে এবং ফ্রি ক্লাউডফ্লেয়ার সিডিএন থাকবে। সি প্যানেল দিবে আপনারে, সি প্যানেল হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। তারপর ক্রন জব
একটা আছে, ফাইল ম্যানেজার পাবেন, ব্যাকআপ রিস্টোর করতে পারবেন, PHP MyAdmin থেকে আপনি কোডিং করায় নিতে পারবেন। যদি ওয়ার্ডপ্রেস নেন তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য ইনস্টলার আছে, উইকলি ব্যাকআপ থাকবে, অটোমেটিক আপডেট থাকবে, ইউজ এনি প্লাগইন থাকবে। তো এইগুলো এতটা মাথার মধ্যে নেয়ার দরকার নেই। হ্যাঁ, খুব সহজে কিছু জিনিস বোঝাবো, ওই জিনিসগুলো বুঝবেন কেন আমরা হোস্টিং আলাদা আলাদা করে নেই। সো আমি এটার জন্য গিয়ে চলে যাব কিসে, এখানেই থাকা যাক, আর এখান থেকে ওপেন করা যাক। এইটা দেখেন, $1.39 পার মান্থ একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইটের ডাটা রাখতে পারবেন যদি আপনি এই প্যাকেজ বা এই প্ল্যানটা কিনেন। হ্যাঁ, আপনি জায়গা পাবেন 30 জিবির মতো। 30 জিবি ফুল হয়ে গেলে ওই ওয়েবসাইটে আপনি আর কোনো ডাটা আপলোড করতে পারবেন না, সেটা ছবি, ভিডিও, লেখা, পোস্ট যাই হোক। সর্বোচ্চ আপনার মান্থলি ভিজিট 10,000 পর্যন্ত নিতে পারবেন। হ্যাঁ, এখানে ট্রাফিক যেটা দেখাবে মানে অ্যাপ্রক্সিমেটলি যে ট্রাফিক আসবে আপনার ওয়েবসাইটে সে হ্যান্ডেল করতে পারবে 10,000 পর্যন্ত। যদি 10,000-এর বেশি হয়ে যায়, 1-2,000 কোনো সমস্যা না, যদি তার থেকেও বেশি আসা শুরু হয় এভারেজে, তখন সেটা স্লো হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটা ইমেল অ্যাকাউন্ট দেয়া হবে, আপনাকে ফ্রি SSL সার্টিফিকেট দেয়া হবে, ডোমেইন আপনার কিনে এখানে জাস্ট অ্যাটাচ করিয়ে নিতে হবে। গুগলের অ্যাডস ক্রেডিট সবার লাগে না। 100 জিবির মতো ব্যান্ডউইথ পাবেন। এই ব্যান্ডউইথটা হচ্ছে স্পিড, আপনি 100 জিবির মতো ব্যান্ডউইথ পাবেন আর কি। তো ওই 100 জিবি ব্যান্ডউইথে আপনার 10,000 ভিজিটর সামলাতে পারবে। আচ্ছা, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে ম্যানেজার হিসাবে ইউজ করতে পারবেন, যেটা ম্যানেজ ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেলারেশন সুবিধা পাবেন। অ্যাক্সেলারেশন হচ্ছে আপনি অপটিমাইজ করতে পারবেন এবং ওটা আরেকটু স্পিডি করে নিতে পারবেন। 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আপনাকে দিচ্ছে, যে যদি আপনার ভালো না লাগে আপনি 30 দিনের মধ্যে তাদের কাছ থেকে করে দিতে পারবেন। ওদের ডাটাবেস দুইটা ডাটাবেজে আপনার ডাটা ব্যাকআপ রাখতে পারবেন এবং জিআইটি অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে তাদের প্রথম যেটা আছে, আর বাকিগুলা সব ধরেন তাদের অ্যাড দেওয়ার মতো একটা ইয়ে। তো আপনি যদি পরেরটায় আসেন, সেখানে মোট 100টা ওয়েবসাইট আপনি রান করাইতে পারবেন বা অ্যাটাচ করাইতে পারবেন ওই অ্যাকাউন্টের মধ্যেই। 100 জিবি এসএসডি হোস্টিং পাবেন, 25,000 পর্যন্ত ভিজিটর 1 মাসের জন্য সামলাইতে পারবে, আর বাকিগুলো যেরকম দেখলেন একই রকম তাই হবে। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাটাবেজ ওদের আনলিমিটেড স্টোরেজ আপনি পাবেন, এবং ব্যান্ডউইথ তারা আনলিমিটেড দিবে। সো এই ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে আপনার ওয়েব হোস্টিং এর ট্রাফিক যদি বেড়ে যায়, যে এই যে 25,000-এর বেশি যদি ট্রাফিক বেড়ে যায়, তাহলে সেটা আপনার সাপোর্ট দিবে কিনা এরকম টাইপের, বা স্পিড থাকবে কিনা এরকম টাইপের। সো আপনি হোস্টিং এর প্ল্যান কিভাবে সিলেক্ট করবেন? আপনার ওয়েবসাইটের উপরে ভিত্তি করে। আপনার ওয়েবসাইট যদি ই-কমার্স হয় এবং সেটা বৃহৎ পরিসরে হয়, তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর জন্য জায়গা বেশি লাগবে। আপনার যদি খুব বেশি বড় ওয়েবসাইট না হয়, জাস্ট ব্লগ টাইপের সাইট হয়, তাহলে আপনার জন্য খুব কম জায়গা হলেও কোনো ব্যাপার না, 2-5 জিবিতে আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো সেই হিসাবে আপনি নিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আর বাকি যেগুলা এই যে টিক চিহ্ন, ক্রস দেয়া টিক চিহ্ন এরকম টাইপের আছে না, এইগুলা হচ্ছে যে আপনার জাস্ট ফিচার, যে এই ফিচার ওইটাই আছে, এইটাই ওই ফিচার নাই। কিছু কিছু জায়গাতে এই টাইপের ফিচার লাগে না একটাও, কিছু কিছু জায়গাতে এই টাইপের বেশ কিছু ফিচার লাগে। ঠিক আছে, ওকে। তো এই একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এখানে সেম সিস্টেম, আপনি যদি হোস্টিং করাতে চান, তো আমরা দেখি হোস্টিং আছে, শেয়ার্ড হোস্টিং, আমরা শেয়ার্ডের মধ্যে যাই। ওকে, তো তাদের হচ্ছে যে প্ল্যান তারা রেকমেন্ড করতেছে তিনটা। একটা হচ্ছে হ্যাসলিং প্ল্যান, এটা বেবি প্ল্যান, এটা বিজনেস প্ল্যান। একটা হচ্ছে সিঙ্গেল একটা ওয়েবসাইট করতে পারবেন, এটাতে আনলিমিটেড ওয়েবসাইট করতে পারবেন, সেম ওইটার সিস্টেমের মতো এটাতে করতে পারবেন। তো
এইটার খরচ হবে এরকম, এটার খরচ হবে এরকম, এটার খরচ হবে এরকম। তো এখানে দুইটা জিনিস আছে, আপনারা আজকের পর থেকে এই ব্যাপারটা নিয়ে কখনো কনফিউজড হবেন না, এবং অন্যরা যদি আপনাদের কাছে কখনো সাপোর্ট চায় আপনারা দিতে পারবেন যে ভাই আমার ওয়েবসাইট বানাইতে কত কষ্ট হবে, আপনি হিসাব করে তারা বললেন মিনিমাম 25 থেকে 30,000 টাকা কষ্ট হবে, কথা কথা আপনি বললেন, তারপরে গিয়ে আপনার কাস্টমাইজেশনের উপরে সেটার বিল আসবে। ভাই 2-3 হাজার টাকায় ওয়েবসাইট পাওয়া যায়, সেটা তাহলে কিভাবে? হোস্টিং দুই রকমের থাকে, একটা ডেডিকেটেড হোস্টিং, একটা শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিংটা হচ্ছে একটা রুমের মধ্যে দুইজন শেয়ার করে থাকা, দুইজনের দুইটা ওয়েবসাইট একই ড্রাইভের মধ্যে বা একই মেমোরির মধ্যে রেখে দেয়া, বা দুইজনেরই ডাটা একই ড্রাইভের মধ্যে রেখে দেয়া, শেয়ার করে চালানো। আর যেটা ডেডিকেটেড সেটা হচ্ছে টোটালি শুধু আপনার নামেই, ওই জায়গা পুরাটা আপনি ইউজ করতে পারবেন। মানে ধরেন আপনি শেয়ার্ড হোস্টিং নিছেন, তো শেয়ার্ড হোস্টিং এর মধ্যে কি হইছে, তাদের কাছে 100 জিবির একটা মেমোরি কার্ড আছে, সেই মেমোরি কার্ডের থেকে আপনি যখন শেয়ার্ড হোস্টিং নিলেন আপনি নিলেন 25 জিবি, তো আপনার মতো আরো 3জন 25 জিবি করে ওই মেমোরি কার্ডটা নিছে, তো একই সাথে ওই মেমোরির উপরে প্রেসার পড়তেছে 4টা ওয়েবসাইটে। এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, একটু সমস্যা করে। আর যদি আপনি ডেডিকেটেড নেন তাহলে ওই 100 জিবি যে মেমোরিটা আছে পুরো 100 জিবি আপনার, তো তাতে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বেশি আসুক আর কম আসুক তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার ডেডিকেটেড এবং শেয়ার্ড এর সুবিধা অসুবিধা আপনারা বুঝতে পারলেন। আর এই যে বললাম 2-3 হাজার টাকা আর 25-30 হাজার টাকা, আসলে এর ভিতরে পার্থক্য কি? এর ভিতরে পার্থক্য হচ্ছে ডোমেইন আমরা যেরকম রেজিস্ট্রেশন করাইতে পারি, ঠিক আছে, সেরকম আমরা কিছু কিছু ওয়েবসাইটের সাথে যখন চুক্তিবদ্ধ হই, যখন আমরা তাদের ব্রোকার হিসাবে কাজ করি বা আমাদের এরকম একটা ওয়েবসাইট থাকে, তখন আমরা কি করি যে যে ডোমেইন কিনতে হয়তো বা আমাদের খুব বেশি হইলেও বলা যায় এরকম যে 700 থেকে 800 টাকা লাগে, তো সেই ডোমেইন আমরা আমাদের নিজেদের টাকা কিছু লস করে হইলেও ছেড়ে দেই। কিভাবে? যে ঠিক আছে তুমি 500 টাকা দিও, হ্যাঁ, আর বাকি, হ্যাঁ বাকি যেটা হয় সেটা হচ্ছে ধরেন 300 টাকা বা 400 টাকা হোস্টিং এর জন্য নেয়। তো এই হোস্টিং কিরকম? ইন্টারন্যাশনাল হোস্টিং না, এই হোস্টিং হচ্ছে আপনি বাসায়ও তৈরি করতে পারবেন। আপনার বাসার যে পিসি আছে ওই পিসি রে আপনি হচ্ছে গিয়ে ইন্টারনেট কানেকশন দেন, সব সময়ের জন্য ইন্টারনেট কানেকশন থাকবে, কোনো সময় মিস হওয়া যাবে না, এরকম টাইপ করেন। করার পরে ওইটার মধ্যে আপনার ওয়েবসাইটের সাথে ওইটা একটা কানেকশন তৈরি করেন নেটওয়ার্কিং করে। এখন আপনি যা আপলোড করবেন সব ওই হার্ড ড্রাইভের মধ্যে থাকবে। আমরা যেটা ইউজ করি সেটা ভার্চুয়াল থাকে, আর তারা যেটা ইউজ করবে ওই 1-1.5-2 হাজার টাকায়, সেটা ভার্চুয়াল থাকবে না, সেটা একদম সরাসরি আপনার যেটা ভাড়া দিচ্ছেন সেটার মধ্যে এসে জমা হবে। তো আপনি বুঝেন যে গুগল ড্রাইভে আপনি একটা জিনিস রাখছেন, সেইটা আপলোড বা ডাউনলোড যাই করেন না কেন সেইটা একরকম ব্যাপার, আর গুগল ড্রাইভ বাদে অন্য কোনো একটা জায়গায় যেখানে আপলোড ডাউনলোড করতেছেন সেইটা একরকম ব্যাপার। তো সার্ভারের স্পিড যেমন একটা ভ্যারিয়েশন রাখে এখানে, সেরকম একই ব্যাপার, সেটা হচ্ছে সিকিউরিটি। এর মধ্যে কোনো ওইভাবে সিকিউরিটি পাওয়া যায় না, কারণ এটা টোটালি লোকাল। তো লোকাল জিনিস নিজের হার্ড ড্রাইভ ভাড়া দিয়ে টাকা নিচ্ছে, এবং ওই হার্ড ড্রাইভের ভিতরে যে ভাই কত মানুষের ডাটা আছে তার ঠিক নেই। তো একবার ওই হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাবে, ব্যাস, শেষ, এরকম টাইপের। তো আপনারা কখনোই লোকাল হোস্টিং নেবেন না, হ্যাঁ। আর কেউ যদি নিতে চায় তাকে বলবেন যে ভাই লোকাল হোস্টিং নিয়ে কোনো লাভ নাই, এখন তুমি যদি মনে করো যে তোমার একটা ওয়েবসাইট আছে সেটা মানুষকে দেখাবা, তাহলে তুমি নিতে পারো, সমস্যা না। আর যদি তুমি মনে করো যে না আমি আসলে এটাতে বিজনেস করব, তাহলে তুমি ডলার খরচ করো,
করে হচ্ছে যে হোস্টিং এবং ডোমেইন কিনো। তো এই যে যারা লোকাল হোস্টিং দেয়, লোকাল ডোমেইন দেয়, এরা কিভাবে পায়? এরা এই শেয়ার্ড হোস্টিং যেটা আছে, এই শেয়ার্ড হোস্টিং কিনে 25 জিবি পাইলো, সেই 25 জিবির ভিতরে ভাগ ভাগ করে আবার তারা অ্যাক্সেস দিয়ে দেয় আরেকজনকে। যেরকম ধরেন এখানে এই যে বলতেছে না আনলিমিটেড ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট তারা করতে পারবে। তো এইটা কিনে নিয়ে কি করে যে যতগুলো ওয়েবসাইট আসে সবগুলো ওইটার সাথে অ্যাড করায় দেয়, যে হ্যাঁ এই হচ্ছে ডাটা সার্ভার, ওইটা অ্যাড করায় দেয়। অ্যাড করায় দিলে ওইটার মধ্যেই থাকে। এখন আপনারা বুঝতে পারতেছেন, যেখানে 2 জন বা সর্বোচ্চ 3 জন থাকার মতো জায়গা, যে ঘর, ওইটার মধ্যে যদি একজন বলে আমার বেড আমি নিছি, এই বেডের মধ্যে আমি যদি 7 জন শোয়াইতে পারি তাহলে 7 জন নিয়ে আসবো, তো কি অবস্থা হবে? লোকাল সার্ভার, লোকাল হোস্টিং এ এই একটা সমস্যাই হয়, এবং এই সমস্যাটাই সব থেকে মেজর প্রবলেম, যেটা আপনার ওয়েবসাইটকে কখনো র্যাঙ্ক করাবে না, ওয়েবসাইটে কখনো স্পিড আপনি পাবেন না, ওয়েবসাইটে সবসময় হ্যাসেল হবে। সিকিউরিটির জন্য খুব বেশি আকারে কনসার্ন থাকতে হবে আপনারা, যে না এটার কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, তো এইটা ওরা বেশিরভাগ সময় এই হোস্টিঙ্গার থেকে নেয়। হোস্টিঙ্গারে এই যে শেয়ার্ড ওয়েব হোস্টিং আছে, একটা নাই, আর একটা আছে হচ্ছে এদেরই ব্রোকার হিসাবে কাজ করে। ঠিক আছে, এদেরই এই যে ব্রোকার হিসাবে তারা টোটালি কাজ করে, যে এখান থেকে জাস্ট কি বলে যে হোস্টিং নিজেরা কিনে কিনে সেটা আবার ভাড়া দেয়, এরকম টাইপ। সো এইটা গেল আমাদের হোস্টিং এবং ডোমেইন। সো এই হোস্টিং কেনার ব্যাপারটাও একই রকম, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে গিয়ে আপনাকে কিনতে হবে। ঠিক আছে, ওকে। কেনার পরে তারপরে কি করতে হয়, যেখানে আপনি হোস্টিং কিনছেন সেখানে আপনার একটা সার্ভার অ্যাড্রেস দিবে। কোন ধরনের সার্ভার অ্যাড্রেস দিবে? ওই যে who.e যে আমরা যেরকম দেখলাম, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, ওরকম টাইপের দিবে। ওইটা নিয়ে এসে আমরা যেখানে ডোমেইন কিনছি সেই ডোমেইনের ওই জায়গাতে গিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে আমাদের কনফার্ম করে দিতে হবে। সেটা আলাদা ড্যাশবোর্ডের মধ্যে জায়গা আছে। এইটার আমি একটা ইউটিউবের ভিডিও আপনাদেরকে সাজেস্ট করে দিব, লিংক আমি আজকেই দিয়ে দিব, সমস্যা নেই। ওইটা আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে হোস্টিং করাতে হয়, একটা ডোমেইনের সাথে অ্যাটাচ করাতে হয়। এটা অপশনাল, যারা জেনে রাখতে চান তারা জেনে রাখতে পারেন, আর যারা মনে করেন যে না আমার এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, তারা কোনো সমস্যা নেই। তো চলেন আমরা মূল এবার ব্যাপার হচ্ছে, আমাদের ডোমেইন ছিল না, হোস্টিং ছিল না, আমরা ডোমেইন হোস্টিং দুটোই ধরেন কিনে ফেললাম। এখন আমরা সেটা কি করব, কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমরা ওয়ার্ডপ্রেস এর সাথে অ্যাটাচ করছি, করে আমরা একটা ওয়েবসাইট বানাইছি। তো ওয়েবসাইটটা বানানোর পরে আসলে শুধু কানেক্ট করে আমরা ওয়ার্ডপ্রেস এর সাথে যখন করব, তখন আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডের মধ্যে কিছু থাকে না, কিছুই থাকে না। তো ওই ড্যাশবোর্ডের থেকে কি করতে হয়, প্রথমে টেমপ্লেট সিলেক্ট করে নিতে হয়। তো টেমপ্লেট কোথায় পাওয়া যায়? টেমপ্লেট পাওয়া যাবে হচ্ছে আপনার এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের থেকে থিমস। এই ড্যাশবোর্ডের মধ্যে কিভাবে আসতে হয় আপনারা জানেন, এই জন্য আমি দেখাইলাম না, কারণ আপনাদের এর আগে আসছেন, আপনারা অন পেজ করছেন, রাইট? একটু জটিল জটিল মনে হচ্ছে আর কি, বাট খুব বেশি না বুঝলেও সমস্যা নাই, যে হোস্টিং ডোমেইন মাথার উপর দিয়ে যাচ্ছে, যা ওইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, এইটা একটু ভালো করে দেখেন, রাইট? তো কি দেখবেন, এখানে থিম আছে। আপনার বিজনেসের জন্য যেই থিমটা সব থেকে বেশি উপযুক্ত মনে হবে, যে আমার এই থিমের দরকার, থিম ব্যাপারটা হচ্ছে ইন্টারফেস আর কি, যে আপনার ওয়েবসাইট আপনি কি রকম ভাবে দেখতে চান বা মানুষকে দেখাইতে চান। এইটা দেখেন একরকম, আমরা লাইভ প্রিভিউ দেখি একবার। এটার নাম হচ্ছে ফ্লক্স লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ এখানে দেখাচ্ছে না কেন? সব থেকে জনপ্রিয় একটা থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। এটা সব থেকে বেশি জনপ্রিয়, এবং সবাই মোটামুটি এইটা একটু বেশি ভালোবাসে আর কি। এটার সুবিধা অনেক বেশি, কাস্টমাইজেশন অনেক বেশি, এটার মধ্যে খুব গর্জিয়াস কালার পাওয়া যায়। তো
তো যারা যারা ওয়েবসাইট বিল্ড করে তারা অ্যাস্ট্রার দিকেই বেশি ঝুঁকে ওয়ার্ডপ্রেসের মধ্যে, যদি রেগুলার টাইপ হয়, মানে ই কমার্স না এরকম টাইপের। ঠিক আছে, আহা কি স্লো, ওয়ার্ডপ্রেসের এই একটা সমস্যা, যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে স্লো। আচ্ছা, তো এই যে ধরেন লাইভ প্রিভিউ এখান থেকে দেখা যাচ্ছে কিরকম হয়েছে না হয়েছে, কাস্টমাইজ করা আছে যার জন্য আমরা একদম ফুল ওইরকম টাইপ দেখতে পারতেছি না, বাট আচ্ছা, তো আমরা বাইরে চলে যাই যেহেতু দেখতে পারতেছি না। ওকে, এখানে বলতেছে সবগুলারই নতুন ভার্সন আসছে, আপডেট করে নিতে, না হলে দেখা যাবে না। তো এইটা হয়তো বা এই যে যেরকম ব্যানার দেখা যাচ্ছে তার নিচে আরো 2-3টা ট্যাব আছে এরকম দেখা যাবে, এইটাই শুধুমাত্র যে আর্টিকেল গুলো আছে আর্টিকেল গুলো দেখা যাবে, এটা ই কমার্স টাইপের দারাজি ভ্যালির মতো করে দেখা যাবে। হ্যাঁ, থিম থিম জিনিসটা আপনারা তো বুঝতে পারতেছেন। তো এই থিম আমাদের সিলেক্ট করে নিতে হয় কিভাবে, জাস্ট এই থিম আপনি এখানে সার্চ করতে পারবেন, এখানে সার্চ করেন হচ্ছে অ্যাস্ট্রা, হ্যাঁ অ্যাস্ট্রার মধ্যে যে থিম গুলো আছে সেটা এখানে আসবে। সো অ্যাড নিউ থিম করেন, আপনি এখান থেকেও করতে পারবেন নতুন একটা থিম যদি আপনি অ্যাড করতে চান। ঠিক আছে, আপনি আপলোড করাইতে পারবেন আপনার কাছে যদি কোনো থিম থেকে থাকে। তো এই থিম কোথা থেকে থাকে, এনভাটো। ঠিক আছে, এই মার্কেট প্লেসের নাম আপনারা শুনে থাকবেন এরপরে গিয়ে, envato.com, এখানে আপনি সব পাবেন কাস্টমাইজেশন, এখান থেকে ডাউনলোড করবেন, আর এখান থেকে কিনতে হয় আর কি, সবকিছুই কেনা লাগে, এখান থেকে কিনে তারপরে হচ্ছে, আচ্ছা আমি এনভাট লিখছি নাকি, envato.com, খুব পপুলার একটা জায়গা, এই যে এটা, এই চিহ্নটা অনেকেই দেখছেন। হ্যাঁ, এখান থেকে আপনি থিম কিনতে পারবেন, বিভিন্ন রিসোর্স কিনতে পারবেন, সেটা কিনে জাস্ট এখান থেকে আপনি আপলোড করায় নিতে পারবেন আপনার থিম আপনার মতো করে কাস্টমাইজ করে। আর যদি মনে করেন যে না আপনি কাস্টমাইজ ওইভাবে করাবেন না বা আপনি আপলোড করাবেন না, তো সেই ক্ষেত্রে আপনি এই যে যে থিমগুলো আছে সেই থিমগুলো বেছে বেছে দেখবেন আপনার বিজনেসের সাথে বা আপনার ওয়েবসাইটের সাথে যেটা যায় সেটা জাস্ট সিলেক্ট করে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এই থিম স্টোরে এরকম টাইপের হয়ে থাকবে, আমি দেখাই একটু, এই যে প্রথমে আমরা যেটা দেখতেছিলাম ওরকম টাইপের হয়ে থাকবে, এই যে এরকম ধরেন অ্যাস্ট্রা, যেরকম আমরা নিছি অ্যাস্ট্রা নিছি, নেয়ার পরে ইনস্টল হয়েছে অ্যাস্ট্রা, এখন এরকম হয়ে আছে। তো অ্যাস্ট্রাতে কি করতে হবে, জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন। যদি আপনি অ্যাক্টিভেট করে দেন তাহলে ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওই থিমের মতো করেই আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। তো এখন আপনি দুই ভাবে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে, ডিজাইন বা কাস্টমাইজেশন একই সিস্টেম। হ্যাঁ, আপনি এডিটর দিয়ে করতে পারেন অথবা আপনি ক্লাসিক মোডে করতে পারেন। ক্লাসিক মোডে করা কি জিনিস, আপনি সেটিংস এর থেকে করবেন, এখানে সেটিংস কই, সেটিংস, আমরা সেটিংসে যাব, ওকে, এই যে সেটিংস, সেটিংসে যাওয়ার পরে এই যে সাইটের টাইটেল, এখানে টাইটেল দিয়ে দিতে হয়, ট্যাগ লাইন আছে এখানে ট্যাগ লাইন দিয়ে দিতে হয়, তারপরে ওয়ার্ডপ্রেসের যে অ্যাড্রেসটা আছে ডোমেইন অ্যাড্রেস সেটা দিয়ে দিতে হয়, সাইটের ডোমেইন অ্যাড্রেস সেম, এরপরে আপনার ইমেইল দিতে হয় একটা, এরপরে হচ্ছে মেম্বারশিপ, এখান থেকে মেম্বারশিপের ইয়ে করে দেওয়া যায়, ডেট সিলেক্ট করে দেওয়া যায়, ফরম্যাট কেমন ডেট দেখাবে, টাইম ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, তারপরে আপনি যাই করেন না কেন সেটা সেভ চেঞ্জ করে দিবেন। এটা গেল জেনারেল সেটিং। এরপরে আছে রাইটিং সেটিং, এখন লেখাগুলো কি ধরনের সেটিংস এর মধ্যে আসবে না আসবে বা কি হবে না হবে সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। যে ডিফল্ট পোস্টের কোনটা ক্যাটাগরি থাকবে, হ্যাঁ কোন ক্যাটাগরি আছে না আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা,
তারপরে আছে হচ্ছে ধরেন ডিফল্ট পোস্টের ফরম্যাট, এখান থেকে কোন ফরম্যাটে পোস্ট হবে সেটা আপনি দিতে পারবেন। এটা যেরকম ধরেন অ্যাসাইড মানে একটা সাইডের থেকে সেটা বাম পাশ ডান পাশ যেরকমই হোক না কেন এরকম টাইপের একটা ফরম্যাট আসবে। একটা চ্যাটিং টাইপের ফরম্যাট আছে, একটা গ্যালারি আছে, একটা লিংক আছে, একটা ইমেজের আছে, কোটেশন আছে, স্ট্যাটাস আছে, ছোট ভিডিও এবং অডিও আছে। আচ্ছা, ইমেইল দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। ইমেইল এটার সাথে আপনি জাস্ট অ্যাটাচ করে রাখবেন, মেইলের যে সার্ভার আছে সেই সার্ভারটা লগ ইনের মেইলটা এখানে দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখান থেকে মেইলের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওই মেইল দিয়ে আপনি যাই পাঠান না কেন সেটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে সেভ চেঞ্জ, ব্যাস শেষ। এরপরে আছে রিডিং। রিডিং এর মধ্যে এসে আপনি জাস্ট আপনার এই হোম পেজ কিরকম দেখাবে, স্ট্যাটিক দেখাবে নাকি লেটেস্ট যে পোস্ট করতেছেন সেটা সবার আগে দেখাবে। স্ট্যাটিক মানে হচ্ছে একদম স্টিল দাঁড়িয়ে থাকা, মানে আজকেও যেরকম আছে 2 বছর পরেও সেরকম থাকবে। হ্যাঁ, তবে স্ট্যাটিকের থেকে আমি মনে করি ডাইনামিক করে দেওয়া ভালো, বা লেটেস্ট পোস্ট যদি আপনার ব্লগ টাইপের সাইট হয় তো লেটেস্ট পোস্ট কোনটা দেখাবে সেটা দিয়ে রাখা ভালো। তারপরে আছে হোম পেজ, আপনি কোনটা কোনটা কি দেখাবেন, কোনটা হোম পেজ করবেন, তারপরে পোস্টের পেজ কোনটা থাকবে দেখাই দিবেন। হোম পেজের মধ্যে বা ব্লগ পেজের মধ্যে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখাবে, হ্যাঁ, তারপরে কয়টা হচ্ছে যে আপনার মোস্ট রিসেন্টের দেখাবে, পোস্ট দেখাবে ফিডের মধ্যে। আচ্ছা, প্রত্যেকটা পোস্টের আপনি সামারি অ্যাড করে দিতে চান কিনা সেটা এখান থেকে করে সেভ চেঞ্জ করে দিবেন। তারপরে আছে ডিসকাশন। ওকে, ডিসকাশনের মধ্যে পোস্টের সেটিংস গুলো আপনি জাস্ট করে দিয়ে দিবেন সুন্দর করে, হ্যাঁ, অ্যাভাটার দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। এগুলা আসলে কিছু কিছু জিনিস সব সময় লাগে না, কিছু কিছু জিনিস সব সময় লাগে, যেমন ডিফল্ট অ্যাভাটার। অ্যাভাটার বলতে একটা ছোট খাটো একটা ছবি, যে ছবিটা আসলে সব সময়ের জন্য লাগে না আর কি। আচ্ছা, তারপরে আছে মিডিয়া। মিডিয়ার মধ্যে আপনার যে পোস্ট দেখাবে সেই পোস্টের যে ছবি, ছবির একটা থাম্বনেইল, মানে আমরা যেটা দেখতে পাই ফুল ছবি তো না, ছোট ছবি দেখতে পাই, তো সেটা সাইজ কতটুকু দেখাবে, মিডিয়াম সাইজ হলে কতটুকু দেখাবে এবং সর্বোচ্চ সাইজ কতটুকু দেখাবে। তো এই তিনটা আপনি আগে থেকে দিয়ে রাখতে পারেন। এরপরে আছে হচ্ছে আপলোডিং ফাইল, আপনার ফাইলগুলো কোনভাবে আপলোড করবেন এবং জেপিজি কোয়ালিটি কেমন হবে, আপনি এখান থেকে জেপিজি রিসাইজিং কোয়ালিটি বেশি কম করে দিতে পারেন, যেটা অপটিমাইজড হয়ে যাবে অটো। তারপর আছে পারমালিঙ্কস। আচ্ছা, পারমালিঙ্কস এর মধ্যে আপনার পারমালিঙ্কস গুলো কেমন দেখাবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন, যে প্লেন টেক্সট হবে, তারপর ডে এবং নাম হবে, মান্থ এবং নাম হবে, নিউমেরিক থাকবে, পোস্ট নেম থাকবে, তারপরে কাস্টম স্ট্রাকচার থাকবে। সব সময়ের জন্য আপনারা যেটা করে দিবেন সেটা হচ্ছে কাস্টম স্ট্রাকচার, যেন আপনি পারমালিঙ্কটা আপনার নিজের মতো করে বসায় দিতে পারেন, যে আপনি পোস্ট যেটা দিচ্ছেন সেই পোস্টের যে নামটা হবে সেই নামটা এখানে বসে থাকে। এইটা হচ্ছে নির্দেশ করার জন্য চিহ্ন, যে এইটার মানে হলো এর মধ্যে যে পোস্ট করব সেই পোস্টের যে টাইটেল আসবে সেই টাইটেলটা এখানে যেন বসে যায়। আপনি যদি এখানে আরো 2-3টা অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেম সিস্টেম আপনি যেটা যেটা অ্যাড করতে চাইবেন সেটা সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখানে পোস্ট নেম দেয়া আছে, পোস্ট নেম দিয়ে থাকার কারণ হচ্ছে এখানে সরাসরি আপনি যে পোস্ট করবেন সেই পোস্টের নামটা এখানে চলে আসবে। এরপরে আপনার যদি এডিট করার দরকার হয় আপনি এডিট করবেন, না হলে আপনার ওইটাই থেকে যাবে। আর এইটাতে আপনি পোস্ট দেওয়ার পরে অবশ্যই ওইখানে আপনাকে ম্যানুয়ালি লিংক তৈরি করতে হবে। ম্যানুয়াল লিংক তৈরি করতে হবে বলতে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এর মধ্যে বসাতে হবে। এই, আচ্ছা, তারপরে কি আছে, এটা অপশনাল, না করলেও চলে। ক্যাটাগরি যদি বেস করে দিতে চান দিতে পারেন, ট্যাগ বেস করে দিতে চাইলে দিতে পারেন। হ্যাঁ, তারপরে যে অ্যাভাটার গুলো দেখা যায়, মানে যে ছোট ছোট কার্টুন ছবিগুলো দেখা যায় সেগুলো আপনি করে দিতে পারেন, দিয়ে তারপর সেভ চেঞ্জ করে দিবেন। এরপর আছে প্রাইভেসি।
ওকে, তো এখান থেকে সেটিংস, প্রাইভেসি সেটিংস, এখান থেকে আপনি প্রাইভেসি পলিসি যে পেজ আছে সেই পেজটা দেখিয়ে দিয়ে জাস্ট ওই পেজটা ইউজ করে দিবেন প্রাইভেসি পলিসির জন্য। এখন প্রাইভেসি পলিসির পেজ কেন গুরুত্বপূর্ণ? আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতেছেন সেটা যদি প্রাইভেসি পলিসি না থাকে তাহলে সেটা কোনো ভালো ওয়েবসাইট না। কারণ এক এক দেশে এক এক ধরনের পলিসি আছে, সেই পলিসি যেন ভায়োলেট না হয় তার জন্য আপনাকে একটা প্রাইভেসি পলিসির পেজ অবশ্যই তৈরি করে নিতে হবে। এবং আপনি যদি ব্লগ সাইটের জন্য নাও তৈরি করেন তাও ই কমার্স টাইপের সাইটের জন্য এইটা আবশ্যিক। সবসময়ের জন্য মনে রাখবেন, ই কমার্স টাইপের সাইট বা যেখানে বেচা কেনা টাইপের হয়, সার্ভিস রিলেটেড কোনো ব্যাপার স্যাপার থাকে, সেই জায়গাতে আপনার প্রাইভেসি পলিসি যে পেজ আছে সেটা ক্রিয়েট করে নেওয়া উচিত। বাট আমি বলবো প্রাইভেসি পলিসি আপনি সবগুলা সাইটে মানে ক্রিয়েট করে নেবেন, আপনার জন্য একটু ভালো। আচ্ছা, তারপরে আছে নিত্র প্যাক। এই নিত্র প্যাকে কি করে? নিত্র প্যাক হচ্ছে যে ক্যাশ কুকি এই জিনিসগুলা ইয়ে করে। তো এটা হচ্ছে যে একটু অপটিমাইজ করে আর কি, আপনার যে ওয়েব পেজ আছে ওই ওয়েব পেজকে একটু অপটিমাইজ টাইপের করে। অপটিমাইজড পেজ আছে 28টা। তো এই যে অপটিমাইজেশন মোড, কোন ধরনের মোডে আছে, আপনি যদি ম্যানুয়াল দিয়ে রাখেন আপনি নিজেকে করতে হবে। স্ট্যান্ডার্ড, মিডিয়াম, স্ট্রং এর পরে আছে হচ্ছে লুডি ক্রস, এরকম টাইপের একটা ব্যাপার। আচ্ছা, এটা কি লুডি ক্রাউস নাকি যাই হোক যেরকম একটা উচ্চারণ হতে পারে। তো এখান থেকে সেটিংস এর আসলে খুব বেশি কিছু করার থাকে না, জাস্ট নিত্র প্যাক দিয়ে আপনার কানেক্ট করে দিলেই এনাফ। আচ্ছা, এরপর আছে নো ফলো। কোনটা কোনটা আপনি নো ফলো রাখবেন, কোনটা কোনটা ডু ফলো রাখবেন। এরা বলতেছে নো ফলো অল লিংকস ইন কমেন্টস। তো কমেন্টস এর মধ্যে কেউ যদি কখনো কোনো লিংক দিয়ে দেয় সেটা কি আপনি ডু ফলো রাখবেন নাকি নো ফলো রাখবেন? সো অবশ্যই এটা টিক দিয়ে দিবেন যে নো ফলো। ঠিক আছে, ওকে। এরপর যেটা আছে অটো অপটিমাইজ। আচ্ছা, এই অটো অপটিমাইজ জিনিসটা সব জায়গাতে থাকে না, তাহলে কেন হয় আমার এখানে দেখাচ্ছে? এইটা হচ্ছে আপনার থিমের জন্য দেখাচ্ছে বা এটা এডিটরের জন্য দেখাচ্ছে, সবগুলাতে এরকম টাইপের থাকে না। যেটাতে থাকবে সেটা অবশ্যই বুঝবেন যে থিমের জন্য আছে আলাদা করে। ঠিক আছে, সো অ্যাগ্রিগেট জেএস ফাইল, জাভাস্ক্রিপ্ট এর ফাইল, হ্যাঁ, অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট এর কোড, এগুলো অপটিমাইজ হবে কিনা টিক দিয়ে দিতে হবে, যেখানে যেখানে হবে যেটা যেটা লাগবে সেটা টিক দিয়ে দিতে হয়। এটা এসইও এক্সপার্টের কাজ না, এটাও আসলে ডেভেলপারের কাজ। বাট যেহেতু ওয়েব ডিজাইন আমরা দেখাচ্ছি সেহেতু সেটা আমরা জাস্ট বলে দিচ্ছি। সো এই যে এর উপরে দেখেন অটো অপটিমাইজের ইয়েটা আছে, 298টা ফাইল, 112 এমবি করা। তো এরপরে আছে আরেকটা জিনিস ইউএজি। আচ্ছা, আনলিমিটেড অ্যাড-অনস এর মতো ইউজি। সো এইটাও একটা হচ্ছে যে এডিটর টাইপের বা বিল্ডার টাইপের, যেটা দিয়ে থিম বিল্ড করা যায় বা থিম এডিট করা যায়। ঠিক আছে, সো সেই সিস্টেমের মধ্যে এটা আছে। ওকে, সো এটা চলে গেল আমাদের সেটিংস এর ব্যাপার। এরপরে যদি আমরা টুলস এর মধ্যে যাই, আমাদের কোন কোন ধরনের টুলস আছে এর ভিতরে, যে টুলস গুলো আমরা ইউজ করতে পারবো। এখানে আপাতত আমাদের কোনো টুলস নাই। আপনার যদি কোনো টুলস ইউজ করতে চান এখান থেকে জাস্ট এটা অবশ্যই রিঅ্যাক্টিভ করতে হবে লাইসেন্স, তারপরে গিয়ে আপনি টুলস ইউজ করতে পারবেন ক্যাটাগরি এবং ট্যাগ অনুযায়ী। সো যেমন হচ্ছে ধরেন এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, সাইটে হেলথ চেক করতে পারবেন, পার্সোনাল ডাটা এক্সপোর্ট করতে পারবেন, ইরেজ করে দিতে পারবেন, হ্যাঁ, এই টাইপের টুলস এর ব্যাপার এখানে থাকে। ইউজার যেটা আছে, এই ইউজারের মধ্যে যেটা থাকে আমরা অ্যাক্সেস দিতে পারি কাউকে ইমেল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, কাউকে হচ্ছে দেখা যাচ্ছে জাস্ট আমাদের নিজেদের ইমেল অ্যাড্রেস ইউজ করে কাউকে অ্যাক্সেস দিতে পারি, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট এখান থেকে হয় আপনাকে অ্যাক্সেস দিবে অ্যাড নিউ করে প্রোফাইল বানিয়ে, অথবা তার যে লগইন আইডি থাকবে সেটা আপনাকে দিয়ে দিবে। ওকে, প্লাগইনস। প্লাগইনস ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মতো, এখান থেকে আপনি বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করার মতো করতে পারবেন খুব ইজি, যেরকম আমরা র্যাঙ্ক ম্যাথ করছিলাম ওইরকম ভাবে। অ্যাপিয়ারেন্স, এটার মধ্যে থাকে থিম, এই থিমের কাস্টমাইজেশন,
বিভিন্ন উইজেট, হ্যাঁ, বিভিন্ন অপশন, স্টার্টার টেমপ্লেট, কাস্টম ফন্টস, হ্যাঁ, আপনি এখান থেকে এই জিনিসগুলা করতে পারবেন। এখানে অনেকগুলা কাজ আছে। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের যারা এসইও এক্সপার্ট আছি তাদের কাজ একটু বেশি। তো সেটাতে আমরা কালকে দেখব অ্যাপিয়ারেন্সের মধ্যে আসলে কোন কোন কাজগুলো আছে এবং আমরা কি কি করতে পারি না পারি সেটার একটা ফুল ওভারভিউ। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে একটা ফর্ম তৈরি করতে পারেন, ডাব্লিউপি ফর্ম বা যেটা বলে ওয়ার্ডপ্রেস ফর্ম আপনি তৈরি করতে পারেন অ্যাডঅনস দিয়ে, বা অ্যাডঅনস না দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখানে কি হয়, এই যে আমরা দেখি না, নাম, ইমেল অ্যাড্রেস, তোমার মেসেজ, তারপরে সাবমিট করো, তো এই ফর্মের মাধ্যমে সেটা করা যায়। এখান থেকে যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেট দিয়ে আমরা আসলে থিমের যে জিনিসগুলো আছে সেগুলো এডিট করি এবং এটা টেমপ্লেটের সাথে থাকে। আচ্ছা, তারপর আছে এলিমেন্টর। হ্যাঁ, এই এলিমেন্টরটা আসলে ইনস্টল করে নিতে হয়, যেটা ওয়ার্ডপ্রেসের সাথে একদম সরাসরি থাকে না, এটা আলাদা করে ইনস্টল করে নিতে হয়। এলিমেন্টর কি জিনিস? এলিমেন্টর জিনিসটা হচ্ছে আপনার থিম বিল্ডার বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বিল্ডার, যে আমি কিভাবে কিভাবে কোথায় কি বসাবো না বসাবো সেই ব্যাপারটা কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। ওকে, র্যাঙ্ক ম্যাথ আপনারা চিনেন, আমরা ইনস্টল করছি। ফ্রিকোয়েন্টলি আজ কিছু কোশ্চেন এখানে আছে, কিছু পোর্টফোলিও আছে, হাবস্পটের সাথে কানেক্ট করা আছে, কমেন্টস, পেজ, মিডিয়া, পোস্ট, এগুলা ডিফল্ট ভাবে থাকে। তো আলাদা করে জি সুইট অ্যাপ বা কিট যেটা আছে সেটা ইনস্টল করা আছে এবং আলাদা একটা বিল্ডার দেয়া আছে যেটারে বলে অ্যাভাডা। অ্যাভাডা একটা বিল্ডার এখানে দেয়া আছে ওয়েবসাইট বিল্ড করার জন্য। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের পরিচিতি, যে ড্যাশবোর্ডের থেকে আমরা বিভিন্ন জিনিস আহ, বলা যায় হচ্ছে কমাইতে বাড়াইতে পারি বা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। তো এই সেটিংস এর ভিতর থেকে বসে বসে করা যেটা আছে সেটারে বলে ক্লাসিক মোড। আমরা যখন এলিমেন্টর দিয়ে করব তখন সেটা একটু অ্যাডভান্স টাইপের মোড আছে। এই এলিমেন্টরের কাজ হচ্ছে আমাদের শুভ সাইড ভাই খুব বেশি ভালো বুঝে, উনি এটা দিয়ে পোস্ট টোস্ট তৈরি করে বা পেজ টেজও ক্রিয়েট করে, তো ওনার জন্য এই ব্যাপারটা খুব সহজ। ওকে, সো আমরা যাই আমাদের যে সাইট আছে সাইটের মধ্যে। হোম পেজ আসতেছে। আচ্ছা, তো আমাদের এখানে হোম পেজ এটা চলে আসছে, আমরা কিন্তু লাইভ এখন সাইটটা দেখতেছি, রাইট? এইটা আমরা দুই ভাবে করতে পারি এডিট। কিভাবে দেখেন, কাস্টমাইজ, আমি এখানে ক্লিক করলাম, কাস্টমাইজেশনের যে পেজ আছে সেটা লোড হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা যদি ব্লগ খুলি ফ্রিতে, আমরা যদি ব্লগ খুলি সেম টাইপ হবে। সাইটের আইডেন্টিটি, হ্যাঁ, সাইটের আইডেন্টিটির এখান থেকে আপনি সাইটের নাম দিতে পারবেন, ট্যাগলাইন দিতে পারবেন, এটা ডিসপ্লে হবে নাকি হবে না সেটা অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে সাইটের যে আইকন আছে যেটারে আমরা ফেভিকন বলি, এই যে উপরে এইটার মতো দেখা যায়, তো এই ফেভিকনটা অ্যাড করে দিতে পারি, যেটা 80 বাই 80 মেবি সাইজ। আচ্ছা, তারপরে কালার চেঞ্জ করে দিতে পারি, কোন টাইপের কালার হবে হেডারের, হ্যাঁ, কোন টাইপের ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে, যে ব্যাকগ্রাউন্ডে এক ধরনের কালার আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার আলাদা করে দিয়ে দিই, ধরেন আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে সে কালারটা ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ক্লিয়ার করে দেই। ওকে, তারপরে আছে ধরেন হেডারের ইমেজ, যে আমরা হেডারের মধ্যে কোন ধরনের ইমেজ দিব, যদি না দেয়া থাকে আমরা দিতে পারি, আমাদের যদি মনে হয় যে না দিব না তাহলে কোনো সমস্যা নাই, ইমেজ দেওয়ার সিস্টেম একই রকম, অ্যাড নিউ ইমেজ, তারপরে আমরা আপলোড করে বা এখান থেকে করে দিতে পারি যেটা আমাদের আপলোড করা আছে। এরপরে দেয়া আছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, যে ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আমরা কোনো ইমেজ ইউজ করতে চাই এই সব ব্যাকগ্রাউন্ডে, সেই ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে ইউজ করে দিতে পারি। মেনু, আমরা যখন মেনু ক্রিয়েট করব, কাস্টম টাইপের মেনু যখন হবে তখন এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করতে পারি।
কিভাবে দেখেন ফ্যাশন টাইপের মেনু আছে, জেন্টস ফ্যাশনের মেনু আছে, লেডিস ফ্যাশন আছে, লেটেস্ট পোস্ট আছে, নিউজ আছে, পপুলার হিটস আছে। তো এই মেনুগুলা কোথায় থাকে? এই মেনুগুলা এই যে এই সব জায়গার মধ্যে থাকে, তো ব্লগের মধ্যে। আচ্ছা, তো এখান থেকে ক্রিয়েট নিউ মেনু আমরা করতে পারি, আবার দেখতে পারি কোন কোন মেনু আছে সেগুলো আলাদা করে আমরা কাস্টমাইজ করতে পারি। উইজেট আছে, বিভিন্ন উইজেট এখান থেকে দেয়া যায়, সর্বোচ্চ 7টা উইজেট এরিয়া থাকে যেগুলো আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হোম পেজের সেটিংস। এই পেজ কেমন থাকবে, লেটেস্ট পোস্ট এখানে দেখাবে নাকি হচ্ছে গিয়ে এটা স্ট্যাটিক থাকবে মানে স্থির থাকবে সেটা দেখাবে। হ্যাঁ, সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। তো আমি দেখেন লেটেস্ট পোস্ট দিয়ে দিছি, আমাদের স্ট্যাটিক ছিল, এটা দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে অটো, মানে আপনি এখান থেকে দেখে দেখে আলাদা করে করতে পারবেন। এই যে যেরকম এখন হোম পেজের মধ্যে ব্লগ দেখাচ্ছে, লেটেস্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে। আমাদের এখন যদি হোম পেজ হয় এরকমই দেখাবে। তো আমরা স্ট্যাটিক দিয়ে দিব আবার। আচ্ছা, তো হোম পেজ হোমের মতোই থাকবে, ব্লগ বা পোস্টের পেজ পোস্টের মতোই থাকবে। তারপর আমরা আলাদা করে দিয়ে দিব। ওকে, তারপর আছে অ্যাডিশনাল সিএসএস। আমরা যদি অ্যাডিশনাল কোনো ডিজাইনের মধ্যে করতে চাই তো আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে, সিএসএস এর যে কোড আছে সেই কোড এখানে লিখতে হবে। এখান থেকে লিখে আমরা সেভ করে দিলে এটা সেই অনুযায়ী ডিজাইন হয়ে যাবে। তো এই সিএসএস কোড আপনি আলাদা করে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, আচ্ছা ওকে, সো আপনি ডাউনলোড করতে পারবেন অথবা নিজে যদি কোড জানেন তো ওই কোড এখানে লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে যে ধরেন আহ, এখান থেকে লাইভ যে এডিটটা করা যায় সেই লাইভ এডিটের হচ্ছে যে একটা সিস্টেম, যেটা অ্যাভাটার চাইল্ড দিয়ে এখান থেকে ইয়ে করতেছে। তো আপনি এই জিনিসগুলাই যেরকম এইটা করতেছেন ডেস্কটপের জন্য, এটা ট্যাবের জন্য আলাদা করে করতে পারেন, ট্যাব মোড। আপনি মোবাইলের জন্য আলাদা করে করতে পারেন, এটা মোবাইল মোড। মোবাইলের জন্য দেখেন অপটিমাইজ না, মাথা মুথা সব কেটে গেছে। হ্যাঁ, ট্যাবের জন্য যদি আপনি করেন তাও একই রকম অবস্থা, শুধু ডেস্কটপের জন্য যখন আপনি করবেন তখন মোটামুটি একটু ভালো লাগতেছে। সো অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বেশিরভাগ ইউজার সবাই মোবাইল ইউজার। সো আপনাকে মোবাইলের জন্য এটা অপটিমাইজ করতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি ভাবেই করাইতে হবে। বোঝা গেল? সো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমরা আবার ব্যাক ফেরত যাব, লিভ করে ফেলবো। ওকে, এখন যদি আমরা এই পেজ আবার এডিট করতে চাই তাহলে আমরা কিভাবে এডিট করব, দেখেন এডিট লাইভ, আমরা এখান থেকে লাইভ এডিট করতে পারবো। এখন লাইভ এডিট করা এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আপনি যেখানে যেমন ইচ্ছা সেখানে তেমন করে করতে পারবেন। এই যে আভাটা বিল্ডার, হ্যাঁ এটা এক ধরনের এডিটর, এই এডিটরের মধ্যে চলে যাবে। এই যে এটা হচ্ছে আপনার বিল্ডার, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন, কোথায় কি দিবেন না দিবেন, পরে গিয়ে সেটা আপনার নিজের ওই থিমের মতো করে হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন এখান থেকে এইটুকু চেঞ্জ করে দিবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, অটো সেভ, তার জন্য আমি চেঞ্জ করতেছি না। তারপরে হচ্ছে ধরেন ওয়েলকাম টু, এটা কেটে দিবেন, ওয়েলকাম টু কেটে দেন। আপনি মনে করেন এটা ফন্ট চেঞ্জ করবেন, টাইপোগ্রাফি আলাদা করে দিবেন তো দিতে পারেন। ধরেন টাইপোগ্রাফি এখান থেকে এই যে বিভিন্ন ফন্ট ফ্যামিলি আছে, আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, মানে যেটা ফন্ট চেঞ্জ করা বলে। ঠিক আছে, ধরেন এটা করে দেন, আপনার এটা ওই টাইপের যে ফন্ট আছে সেই ফন্টে হয়ে যাবে, কি আপনি অ্যাড করে দেন। ঠিক আছে, ধরেন ফন্ট
জাস্ট একটা দিলাম আমি ফন্ট, তারপরে চেঞ্জ করে দিলাম, সো এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরেন এই লেখাটা আছে, এই লেখাটা আপনি বোল্ড বাদ দিতে চান, বোল্ড বাদ হয়ে যাবে। আপনি বাঁকা করতে চান, বাঁকা হবে। হ্যাঁ, আপনি আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন। সেম জিনিস আপনি যেভাবে ডকুমেন্টের মধ্যে এডিট করেন, এখানেও সেই একইভাবে দেখে দেখে আপনি এডিট করতে পারবেন। আপনি যদি মনে করেন এই ছবিটা আপনি দিবেন না, হ্যাঁ, তো এই ছবির উপরে আপনি ক্লিক করতে পারেন। এই ছবির উপরে ক্লিক করার পর সেটা আপনি জাস্ট ডিলিট করে দিলে এটা লেআউট বা এই ছবি ডিলিট হয়ে যাবে, বা এখান থেকে আপনি এই ছবি রিপ্লেসও করাইতে পারবেন। ঠিক আছে, ওকে। draft publish, আচ্ছা ঠিক আছে। সো এই অ্যাভাটা চাইল্ড আমরা যেটা দিয়ে করতেছি সেটা একটু আমার কাছে আনইজি টাইপের লাগে। আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা গুটেনবার্গ বলে একটা এডিটর আছে। আপনার নিজেকে তো আসলে এসইও এক্সপার্ট হিসেবে এটা ডিজাইন করতে হবে না, বা এটার হচ্ছে যে ইন্টারফেসও চেঞ্জ করতে হবে না। আপনি যদি কখনো আপনার নিজের ওয়েবসাইট করেন, অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে ভাই ডিজাইন কোনটা দিয়ে করলে বেশি ভালো হয়, যদি তার ওইভাবে ডিজাইনার না থাকে, আপনি তারা সাজেস্ট করবেন যে গুটেনবার্গ দিয়ে করতে। বলবেন এটা হচ্ছে সব থেকে লেটেস্ট, এটার একটা সিস্টেম আছে অটো অপটিমাইজড, আপনি যাই দেন না কেন খুব সুন্দরভাবে অপটিমাইজড হয়ে ওখানে থেকে যাবে, এবং ওইটা র্যাঙ্কের জন্য খুব বেশি হেল্প করে। সো আপনি যেটা করবেন সেটা গুটেনবার্গ ইনস্টল করবেন, হ্যাঁ, তাকে এইভাবে বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এইভাবে করে জাস্ট আপনি সেভ করে দিবেন, ওটা সেভ হয়ে যাবে। ওকে, সো আপনি যদি সাইড বার টগল করে দিতে চান, তো এখান থেকে সাইড বার টগল করে নিতে পারবেন। এরপরে লেআউট, আপনি লেআউট যদি বক্স করে দিতে চান, বক্স করে দিতে পারবেন। ওয়াইড করে দিতে চাইলে ওয়াইড হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন আপনি ইয়ে কমাইতে পারবেন, লেআউট কেমন দেখা যাবে আর কি, এটা রেসপন্সিভ হবে কিনা, হ্যাঁ, মোবাইলের জন্য কেমন হবে। এই যে যেরকম হচ্ছে রেসপন্সিভ ডিজাইন অফ অন আছে, তো গ্রিড রেসপন্সিভ যখন হচ্ছে ব্রেক পয়েন্ট থাকবে, বক্স বক্স হয়ে থাকবে, তখন 1000 পয়েন্টে থাকবে। তারপরে যখন এইটার হেডারের রেসপন্সিভ ব্রেকআউট যেটা থাকবে, এই যে এখানে হেডার থাকে, সেই হেডার কতটুকু থাকবে, হ্যাঁ, তারপরে সাইডের কন্টেন্ট কতটুকু রেসপন্সিভ থাকবে। এইভাবে করে আপনার জাস্ট এখান থেকে ই করে দিতে হবে আলাদা আলাদা করে। ঠিক আছে, ওকে। শুনেন, আপনাদের এই জিনিস খুব ভালো করে বুঝে মাথার ভিতরে ঢুকিয়ে মুখস্থ করার দরকার নাই। ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় পরিচিতি দিচ্ছি, এই জিনিসগুলো একটু দেখেন, জাস্ট এনজয় করার মতো, যে হ্যাঁ এটা এইভাবে এইভাবে করা যায়, রাইট। তারপর আছে কালার, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন যদি আপনার কালার চেঞ্জ করার দরকার হয়। তারপর আপনার যদি কাস্টম কালারের দরকার হয়, এই যে এখানে এসে কোড দিয়ে দিতে পারবেন, গুগলের মধ্যে সার্চ করেন কোড, কালার কোড দিয়ে এখানে দিয়ে দেন। তারপর হেডার, হেডার এখান থেকে হেডারে কন্টেন্ট দেন, হেডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, হেডারে স্টাইল করেন, স্টিকি হেডার করেন। হ্যাঁ, তারপর মেনু আছে, এখান থেকে মেইন মেনু আপনি সিলেক্ট করতে পারেন। ফ্লাই আউট মেনু, ফ্লাই আউট মেনু মানে এই যে আমরা যখন এরকম করে ধরবো তখন ওই যে এটার নিচে দিয়ে আরো কিছু আসে, এটা ফ্লাই আউট বলে। সেকেন্ডারি টপ মেনু, যে এই মেনুর ভিতরে আবার সেকেন্ডারি কিছু মেনু আসে, সেই মেনুগুলা। মোবাইল মেনু, যে মোবাইলের মধ্যে যে তিনটা দাগের মেনু থাকে সেগুলা। মেগা মেনু, অনেক বড় বড় যেগুলো থাকে। মেইন মেনু আইকন যেটা আছে। তারপরে লোগো, আপনি যদি এখানে লোগো দিতে চান, এই যে লোগো, এই লোগোটা কিভাবে দিবেন, কি দিবেন না দিবেন, ফেভিকনটা কি হবে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টাইটেলের যে বার আছে, সেই টাইটেলের বারটা হাইড থাকবে নাকি দেখা যাবে, হ্যাঁ, দেখা দিতে পারবেন। আচ্ছা, টাইটেলের বার যদি আপনি দেখায় দেন, আপনার লোগো দেখা যাবে না। যদি আপনি লোগো দেখায় দেন, টাইটেলের বার দেখা যাবে না। সো চেষ্টা করবেন যেন লোগোর সাথে আপনার সাইটের যে টাইটেল সেটা ওই নামেই থাকে। বাকিটা আপনি জাস্ট H1 দিয়ে করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, চলে গেলাম আমরা টাইটেল বারের থেকে। এরপরে আছে স্লাইডিং বার, কিছু স্লাইডিং বার আছে। হ্যাঁ, এরপরে আছে ধরেন ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, ফন্ট চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডের ইমেজ কালার চেঞ্জ করা,
ব্লগের মধ্যে ব্লগ লেখা, পোর্টফোলিও তৈরি করা, সোশ্যাল মিডিয়ার এই যে লিঙ্কগুলো আছে, স্লাইড শো, কিছু প্রেজেন্টেশনের পাশোপাশ তাই আমরা দেখছিলাম ওইভাবে 2-3টা ছবি, ইলাস্টিক স্লাইডার, মানে একটা এই পাশে যাবে আবার এই পাশে চলে আসবে এরকম টাইপের। আপনি যদি এখানে ফর্ম ক্রিয়েট করতে চান তো ফর্ম, কন্ট্যাক্ট টেমপ্লেটের ক্রিয়েট করতে চাইলে কন্ট্যাক্টের জন্য আলাদা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। সার্চ বার যদি অ্যাড করতে চান এখানে তারা কি সার্চ করতে চাচ্ছে সেটা অ্যাড করতে পারবেন। প্রাইভেসি, এক্সট্রা, অ্যাডভান্সে অনেক কিছু আছে। তো এইটা এক একটা এডিটরে এক এক রকমের থাকে। আপনার যেরকম ওপ্পো ফোনের সেটিংস একরকম, তারপর হচ্ছে গিয়ে ধরেন শাওমি ফোনের সেটিংস একরকম, স্যামসাং এর সেটিংস একরকম। হ্যাঁ, তো এক একটার এক এক রকম ইন্টারফেস, এক এক রকম ফিচার, এক এক রকম সেটিংস। আপনি যখন ওই সেটিংস গুলার ভিতরে আপনি জানেন যে কি করতে হয়, তখন আপনি ওই জিনিসটা খুব ইজিলি করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে জানবো? সেটা আমরা এইভাবে জানবো যে এক্সিট টু ফ্রন্ট এন্ডে, আমরা ফ্রন্ট এন্ডে জাস্ট লিভ করে ফেলবো, সেভ করব না কিছু। এই যে আপনি যখন জানবেন যে এইগুলা হচ্ছে মেনু, এইখানে এইটুকু যেটা আছে এটারে বলে হেডার। হ্যাঁ, এইটা যেটা আছে এই যে যেগুলা ছবি হয়ে যাচ্ছে এগুলারে বলে স্লাইডার। ঠিক আছে, ফ্যাশন স্টাইল ট্রেন্ড এটারে বলে টাইটেল, বেস্ট ফ্যাশন স্টাইল ট্রেন্ড এইটারে বলে হচ্ছে গিয়ে ট্যাগলাইন। হ্যাঁ, তারপর এটাতে সার্চ বার দেয়া নাই। আচ্ছা, ওয়েলকাম টু ফ্যাশন স্টাইল ট্রেন্ড, এটা হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ, এটা কন্টেন্ট বা কোটেশন দেয়া একটা, এটা আলাদা একটা ব্লগ তৈরি করা, এইটা আলাদা একটা ব্লগ তৈরি করা এবং নিউজ লেটার দেয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আলাদা আর একটা সেকশন তৈরি করা, এইটাও আলাদা একটা ব্লগ সেকশন তৈরি করা। ঠিক আছে, তারপর এইটারে বলে ফুটার। হ্যাঁ, যদি আমরা ব্লগের মধ্যে যাই, আচ্ছা আমরা যদি এখন ব্লগের মধ্যে যাই তো এই ব্লগের থেকে আমরা একটা ইয়ে পাবো, যেমন ধরেন এটার মধ্যে গেলাম। আচ্ছা, এটা সাইড বার দেয়া নাই, কিছু কিছু জায়গাতে দেখবেন এইখানে সাইড বার তৈরি করা আছে, সাইড বার যেটা আছে এটা তৈরি করা আছে, রাইট? যে ওই বারের মধ্যে আর্কাইভ থাকে, কখন কোনটা লেখা হয়েছে, নতুন পোস্ট কি আছে, সোশ্যাল শেয়ার কি কি হয়েছে, এই টাইপের বিভিন্ন জিনিসগুলো এখানে লেখা থাকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে সাইড বার। তো এই ব্যাপারগুলো যখন আপনি চিনে ফেলবেন তখন আপনার যেটা যেখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে, সেটিংস আলাদা করতে হবে, আপনি ওইখান থেকে সেটিংস চেঞ্জ বা আলাদা করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা যদি এইটা দিয়ে লাইভ না করে আমরা আরেকটা দিয়ে দেখি, এডিট পেজ কাস্টমাইজ করলাম, এডিট পেজ যদি আমরা করি এটা আমাদের কোথায় নিয়ে যায়? এডিটর যে মোট কয়টা দেয়া আমি নিজেও জানি না, এটা আসলে এক একজন এক এক রকম করে কাজ করে, আর আমি শুধু এসে দেখি যে কি অবস্থায় আছে। মানে যারা যারা অ্যাক্সেস দিছে সে নিজের মতো কাজ করছে, নিজের মতো বিল্ডার অ্যাড করছে, থিম অ্যাড করছে। আচ্ছা, এটা একদম সরাসরি ড্যাশবোর্ডেরটা, ঠিক আছে। বিল্ডার এখন যেটা দেয়া আছে সেটা হচ্ছে আভাদা চাইল্ড, এই টাইপের জিনিসগুলো দেয়া আছে। সো আপনাদের জাস্ট আজকে এই বোঝা পর্যন্তই, আর অন্য কিছু নাই। আমরা এলিমেন্টর যেটা আছে এলিমেন্টর দিয়ে কিছু করব না। আমরা যারা এসইও এক্সপার্ট আছি তাদের যে বিশেষ জায়গাগুলোতে দরকার হয় সে জায়গাগুলোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। পেজ, হ্যাঁ, এখানে যে পেজ আছে এই পেজগুলা দরকার হয়, যে পেজের মধ্যে গিয়ে আমাদের যে কোনো একটা প্লাগইনস থাকে, যে এখান থেকে এই যে এটা প্লাগইনস, এই প্লাগইনসে এসে আমাদের হয় ইয়োস্ট
না হলে র্যাঙ্ক ম্যাথ যে যেটা প্রেফার করে সেটা হচ্ছে গিয়ে ইনস্টল করে নিতে হবে অ্যাড নিউ থেকে। ইনস্টল করার পরে যেগুলো পেজ আছে সেই পেজের মধ্যে যাইতে হবে। যেমন ধরেন দেখেন একজন ক্রিয়েট করছে হোম 3, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ওয়েট, সৈয়দ শামিল সেজান টি শার্ট এবং জিন্স আপনি দিছেন। ভাই পেজ তৈরি করছেন কেন? আপনি তো এটা করবেন ব্লগ পোস্ট। পেজের মধ্যে তৈরি করে 82 স্কোর করে রেখে দিছেন। আর আমি যা যা দেখছি সবগুলা পোস্ট দেখছি। তাহলে বুঝেন পেজ তৈরি করছেন কি জন্য আপনি? তো এই পেজের মধ্যে গিয়েও আচ্ছা আপনি করছেন ভালো হয়েছে, আমরা একটু দেখি এটার মধ্যে। তো একই রকম আমরা যেভাবে পোস্ট করছিলাম সেই পোস্টের মতো এখানে জাস্ট পোস্ট করে দিতে পারবো। দেওয়ার পর আমরা কি করতে পারবো, এখানে এই যে যে লেখাগুলো দেওয়ার দরকার সেই লেখাগুলো এই জায়গাতে দিয়ে দিতে পারবো, যে ছবিগুলো দেওয়ার দরকার এখানে ছবি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বাকি যে ইয়েগুলা করার দরকার আছে সেগুলো এখান থেকে করে দিতে পারবো। এই যে যেটা ঠিকঠাক করে দেওয়ার দরকার আছে সেগুলো এখান থেকে ঠিক করে দিতে পারবো। তারপরে কাস্টম যে ফিল্ড গুলো আছে, কাস্টম ফিল্ড আমাদের দরকার হবে না, যেটা যেরকম আছে সেটা সেরকম। বাট কাস্টম ফিল্ড যদি আপনারা বুঝতে চান সেই ক্ষেত্রে এটা বিল্ডারের একটা স্ট্যাটাস আছে যে কোন বিল্ডার ইউজ করতেছে। এখানে আরএস পেজের ব্যাকগ্রাউন্ড কালার বা এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি দেয়া আছে, এফ বা 6টা এফ। 6টা এফ এর মানে হচ্ছে যে হোয়াইট, স্লাইডের টেমপ্লেট কোনটা থাকবে, ডিফল্ট টাইপের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট এটা শো করবে, ঠিক আছে? কাস্টম ফিল্ড যদি আপনি আরো অ্যাড করতে চান এখান থেকে কাস্টম ফিল্ড অ্যাড করা যাবে। কি ধরনের অ্যাড করা যাবে, যে আপনি যদি হেডারের মেটা দিতে চান, হেডারে ডিসপ্লে করতে চান, হ্যাঁ, তারপর ফিচার্ড একটা দিতে চান, টাইটেল বার অ্যাড করতে চান, এখানে যদি আপনি অ্যাস্ট্রার ইমেজ দিতে চান, অ্যাট্রিবিউটের কালার দিতে চান, আলাদা করে অ্যাট্রিবিউট লোগো দিতে চান, এই টাইপের বিভিন্ন যা দিতে চাইবেন এখান থেকে দিয়ে আপনি ভ্যালু ক্রিয়েট করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, তো একইভাবে আমরা যেভাবে অন পেজ করছিলাম পেজ একটা ক্রিয়েট করে এখানে করতে হয়। আমাদের কাছে যদি র্যাঙ্ক ম্যাথ থাকে খুব ইজি, আমরা পোস্টে যেভাবে অন পেজ করি সেম সিস্টেমে আমরা পেজেরও অন পেজ করে দিতে পারবো। যদিও আমাদের এই পেজ হচ্ছে যে সাইটের মধ্যে এমন কোনো পেজ নেই যেটা ওইভাবে করতে হবে আর কি। হোম পেজ অবশ্যই করা যায়, বাট আমরা যদি কোনো সার্ভিসের জন্য করতে যাই, যেমন ধরেন আমরা যেটা ওপেন করি সব সময়, এটা যদি আমরা ওপেন করি এআইএডি, এটা যদি আমরা ওপেন করি, হ্যাঁ, তো এটা হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। আপনি যখন এই পেজের মধ্যে যাবেন করতে তখন একই রকম ভাবে আপনাকে করতে হবে। এই যে এখানে যা দেখতে পারতেছেন এই একই রকম ভাবে আপনাকে করতে হবে। এই কন্টেন্ট গুলা এখানে যেরকম দেখতেছেন এই সেম ভাবে এই কন্টেন্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন, এই জায়গাতে আছে। আপনাকে গিয়ে জাস্ট এইগুলা করে দিতে হবে, ফোকাস কিওয়ার্ড যেটা দেয়া আছে, রাইট? আপনারা কি জানেন এই যে ফোকাস কিওয়ার্ড বা কি ফ্রেজ যেটা দেয়া আছে, হ্যাঁ, এটা আপনারা র‍্যাঙ্ক ম্যাথে আরো ইউজ করতে পারেন, ঠিক আছে? ফোকাস কিওয়ার্ড যেটা আছে আপনারা আরো ইউজ করতে পারেন। ওকে, তো আরো 2-3টা ইউজ করলেও সমস্যা নেই, আপনারা করতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট দেয়। তাছাড়া একটা করলেই হবে এবং একটার সাথে মিলিয়ে আরো 2-3টা কিওয়ার্ড আপনি এক্সট্রা ওখানে দিতে পারেন। আচ্ছা, তো একই রকম সিস্টেম যেটা বোঝাতে চাইলাম আই থিংক বুঝতে পারছেন আপনারা। তো এই হচ্ছে পেজের কাজ, আমাদের পেজের কাজ আছে এবং তারা যে পোস্টগুলো অ্যাড করে সেই পোস্টগুলো অপটিমাইজ একই রকম করে করে দেয়া অন পেজ বা অফ পেজের জন্য, সেটা আমাদের কাজ। তার সাথে আমাদের কাজ হচ্ছে প্লাগইনস এর মধ্যে, আমাদের কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে বেশ কিছু কাজ আমাদের আছে, যে কাজগুলো আমি কালকে দেখাবো যে আমাদের মূল কাজ এখানে কি কি। তো কেউ যদি খুব বেশি কৌতূহলী হয়ে থাকেন যে ভাই ডিজাইন যেহেতু দেখাচ্ছেন আমরা একটু ট্রাই করতে চাই কোনটা কিরকম হবে না হবে, আমি বলবো wordpress.com এ যান, আপনাদের নিজেদের একটা ব্লগ খুলেন,
এই ভিডিও আমাদের দেয়া আছে কিভাবে ওয়ার্ডপ্রেসে ব্লগ খুলতে হয়। ওই ভিডিও দেখে দেখে আপনারা জাস্ট একটা ব্লগ খোলেন ওয়ার্ডপ্রেসে। ব্লগ খোলার পরে আপনি হচ্ছে ইয়ে করেন, ওইটা কাস্টমাইজ করা শুরু করেন। ফ্রিতে যেটা আছে সেটাও কাস্টমাইজ করা যায়, এখানে কাস্টমাইজ করাও সেম জিনিস। ওইখানেও গিয়ে আপনি লাইভ কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকেও আপনি লাইভ কাস্টমাইজ করতে পারেন। ওই ফ্রিতেও আপনি হচ্ছে যে সেটিংস এর মধ্যে থেকে কাস্টমাইজ করতে পারবেন, এইটাও আপনি সেটিংস এর মধ্যে থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওইটাতে আপনি প্লাগইনস ইনস্টল করতে পারবেন না বা কোনো এডিটর ইনস্টল করতে পারবেন না। এখানে আপনি প্লাগইনস ইনস্টল করতে পারবেন বা এডিটর ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার এখানে আমার ইয়েটা দেয়া আছে, অ্যাকাউন্ট, আচ্ছা না, আউট হয়ে গেছে। আমি একটু দেখাই দেই, একটু দেরি হোক, দেখাই দিলে আপনাদের মনে হয় একটু সুবিধা হবে আর কি। ওকে, আরে জানা, ওকে, আমি গুগল ক্রোমে হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার। আচ্ছা, এটা ক্রোমের মধ্যে আমরা যদি ওয়ার্ডপ্রেস দেই, wordpress.com, ভুল গেছে না ঠিক হইছে, গেলে বোঝা যাবে। তাহলে বুঝেন কি অবস্থা আমার ক্রোমের মধ্যে, জাস্ট এইটুকু আসতে গিয়ে ওদের জান বের হয়ে যাচ্ছে। অনেক প্রবলেম হবে। মাইক্রোসফট এজ ব্যবহার করে। এই যে ব্যবহার করতেছিলাম ভাই, এই যে মধ্যে আমার হচ্ছে যে এই আইডি লগ ইন করা নাই, তো এখানে সমস্যা হচ্ছে। মানে লোড নিচ্ছে তাও। আচ্ছা যাই হোক, এখান থেকে ওইটা না আসলেও তো আমি করতে পারতেছি না। ভাইয়া, আমি তো মোবাইল দিয়া এখন জয়েন করি, ল্যাপটপ খুলে বসলে কিছুক্ষণ চলে, বুঝছেন ভাইয়া? তারপরে আপনি কি বুঝাইতেছেন সেটা নাই হয়ে যায়, আপনার শুধু ছবি আইসা পড়ে আর স্ক্রিন নাই হয়ে যায়। বন্ধ দারুণ করে ব্যাপার। দিলাম এখন।
কি যে একটা অবস্থা আমার পিসিটা নিয়ে। আর কালকে ওই কিওয়ার্ড রিসার্চ করতে গেছি ভাই, আমার ল্যাপটপের মধ্যে কিসের একটা দাগ আইসা পড়ছে, নীল কালার, হঠাৎ অটোই ভাই, জানেন না। মানে কিওয়ার্ড এটা রিসার্চ মরবে করতে আসলে। গিয়ে দাগ চলে আসছে কি? হ্যাঁ হ্যাঁ, জানেন না ভাইয়া। আচ্ছা, ডিসপ্লেতে সমস্যা তাই? ডিসপ্লে না ভাইয়া, পুরা পিসিতেই প্রবলেম, বিশেষ করে মানে জুম, এই মিটিং এ আমি কিছুই করতে পারি না। আর বেশিক্ষণ কাজ করলে ফুট করে কখন ইন্টারনেট গেছে আপনি টেরও পাবেন না ভাইয়া। আপনি তাকায় দেখবেন যে নাই। কথা বলতেছেন, স্ক্রিন আছে কিন্তু স্ক্রিন নড়ে না, আচ্ছা, আমি স্টপ এরকম করছি অবস্থা। শেয়ারিং। হ্যাঁ, এটা একটু লোড নিয়ে নেক, তারপরে আমরা আপনার আবার কাছে হালকা গরম পানি দিয়ে গোসল করা দিয়েন পিসি কে। হ্যাঁ, গরম পানিতে গোসল করানো লাগবে, আর নাইলে ভ্যাকসিন দেয়া লাগবে ভাই। ভালো একটা কথা মনে করছেন, ভ্যাকসিন নিছেন কে ওই কে? ওই দিন দেখলাম ভাই একজন তিনটা একসাথে নিছে, মানে একজনকে হ্যাঁ তিনটা হ্যাঁ, করে। নিউজ হয়েছে এটা। আপনার পিসি ওই দিন একসাথে তিনটা। ভ্যাকসিন হ্যাঁ, আপনারা কে কে আমি নিছেন? অ্যাপ্লাই করছি। নেই নেই ভাই, রেজিস্ট্রি করছি। ভাই 25 বছর তো হয় নাই ভাই, 25 এমনি জানেন থাকলে হয়। না ভাই, এখন তো হচ্ছে তো। এখন জানেন থাকলে হয়। আপনার 25 হয় নাই? না আপু, না, হয় নাই তাহলে তো। তাহলে পারবেন না। স্কুল ওই কলেজ থেকে দিতেছে। 8 তারিখ অপেক্ষায় আছে আর কি। 18 বছরটা যখন করবে তখন দিতে পারবো। হ্যাঁ, 7 তারিখের পরে থেকে। এমনি তো আমরা ন্যাশনাল করে রাখছি। ইউনিভার্সিটিদের শুধু অ্যাপ্লাই করে রাখছি, কিন্তু ওইটার তো কোনো খবর নেই। সময় মতো আসবে মনে হয়। আমার আমার ভাস্তিরা আছে, ও তার মধ্যে একজন নিচ্ছে, একজন মেডিকেলে পড়ে। ও কত বয়স, 21 বা 22-এর মতো হইব, 21-22 এরকম। মেডিকেল স্টুডেন্টদের দিয়ে তো ট্রায়াল চালায়, কোনো নতুন ভ্যাকসিন আনলে ওদের আগে ট্রায়াল দেওয়া হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আচ্ছা, পরে আর দেয় না। আল্লাহ। ওই ডেন্টালের পরে তো টিএমএসএস এ বগুড়াতে ও নিল, দেখলাম দুইটাই নিছে। কে জানে কি অবস্থা, হইতেও পারে ভাই, এটা তো ভালো রিস্কি। না, সবারই দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ, নিয়ে এরকম নেওয়া উচিত। এটাই উচিত। হুম। কারণ সামনে এক সময় যদি এরকম আসে টাকা দিয়ে দিতে হবে, তখন তো ঝামেলা পড়ে যাবে সবাই। আসবে, বাংলাদেশে এটা সম্ভব অতি দ্রুত। বাংলাদেশে আরো ফ্রি আসতেছে ভাই, অসুবিধা নাই, পাবেন টিকা। টিকা হ্যাঁ, আপনি ফ্রি তিনবার তো ফ্রি একজনে দিছে, আসলেও বুঝছেন? তিনবার একজনই দিয়েছে তো, আপনি চাইলে 6বারও দিতে পারবেন, এই সুযোগ আসতে আছে। প্রচুর টিকা হচ্ছে আসতে কি আছে ভাই, অন্য না কোনো। একটা সময় আসবে যখন আপনার টিকাটা টাকা দিয়ে দেওয়া লাগবে, যেমন আপনার হেপাটাইটিস বি এর টিকার দাম কত এখন তো জানেন। এই টিকা তো সবচেয়ে এরকম বাংলাদেশের মানুষ ফ্রি বেশি পেয়েছে অন্যান্য দেশের তুলনায়। ভাই ভালো আছে ভাই, আমার ট্রায়াল দেন ভাই। এই যে, আমরা হচ্ছে ধরেন, আহ, আমি স্ক্রিন শেয়ার করে ফেলি। ওকে, সো আমরা যদি কেউ চাই যে হচ্ছে আমি ডিজাইনটা একটু প্র্যাকটিস করব, সো আপনারা ব্লগ খুলে ফেলেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে গিয়ে এই যে যেভাবে খুলতে হয় ব্লগ, এভাবে খুলে ফেলেন। এই যে আমি একটা জাস্ট র্যান্ডমলি খুলছিলাম। খোলার পরে আপনাদের একই রকম ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, সেম ড্যাশবোর্ড দেখেন, ফ্রিতে আপনারা যে ড্যাশবোর্ডগুলো পান সেই রকমই ড্যাশবোর্ড আসবে, শুধুমাত্র আপনাদের প্লাগইনস টাইপের যে ভাই জিনিসপত্রগুলো এই আছে। যে এই যে ভাই, ভাই আমি একটা কোশ্চেন করি হ্যাঁ আপনার হ্যাঁ কথার হ্যাঁ ফাঁকে। হ্যাঁ ভাই এই যে থিমটা আছে, এই যে আপনার ইন্টারফেসটা আছে না, হ্যাঁ। এখন এইখানে যে ওরা এই যে ডিজাইন গুলো করছে, এটা কি ডিফল্ট থিমের ডিজাইন নাকি না না না, নিজেরা করা যায় ভাবে? হ্যাঁ করা যাবে, ওইটাই দেখাচ্ছি। তো এখান থেকে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন। এখানে আসলে আপনার যে ইয়েটা আছে, আপনার যে সাইট, সেই সাইটের উপরে ক্লিক করার পর আপনার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে দেখেন স্ট্যাটিস্টিক আছে, আপগ্রেডের দরকার নাই। পোস্ট, মিডিয়া, পেজ, পোর্টফোলিও, কমেন্ট, ফিডব্যাক, এরপর অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস সবই আছে। আপনি সেটিংসের থেকে চাইলে সেটিংসের থেকে করে নিতে পারেন। যেমন জেনারেল, পারফরম্যান্স, রাইটিং, ডিসকাশন, রিডিং, মিডিয়া, আমরা যেভাবে দেখলাম সেম। আপনি যদি মনে করেন জাস্ট ওইভাবে আমি করব না, আমি ব্লক টু ব্লক করব, আমার নিজের মতো করে করব, হ্যাঁ আপনি সেটা করতে পারেন। জাস্ট এখানে এডিটে চলে যাবেন, উপরের দিকে ডানে এডিট করে দিবেন। এডিট করে দেওয়ার পর এই পেজটা এখানে লোড হয়ে চলে আসবে। লোড হয়ে আসবে বলতে বলতে
সেটা হারাই গেছে। আচ্ছা, এই যে আসছে। তো এখন আপনার যেরকম ধরনের কাস্টমাইজেশন দরকার আপনি এইখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন হোম, আপনি যদি এখান থেকে হোম না দিয়ে দিয়ে দিতে চান হোমলেস, তো এটার মেনু হোমলেসই হবে। আপনি যদি মনে করেন এই যে যে ছবিটা আছে এটা আপনি আলাদা করে জাস্ট বাদ দিয়ে দিবেন, হ্যাঁ, আপনি এই ছবিটার উপরে ক্লিক করেন, করার পর এই যে এখান থেকে আছে ধরেন এই ছবির সাথে আরো কিছু আপনি গ্রুপ করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি কনভার্ট করতে চান ব্লক টাইপে করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি এইটা ধরে এই যে এটা এই পাশে একটু সরাই টরাই নিয়ে আসতে পারেন, এই করতে পারেন। হ্যাঁ, তো এই যে ব্লক, আপনার যে ব্লকটা দরকার আপনি সেভাবে করে দিতে পারেন। সো এরপরে আবার ক্লিক করেন এটার উপর। একটু মানে লেট হয় মাঝে মাঝে, খুব বেশি যে একেবারে আহ, খুব ফাস্ট এরকম টাইপের না। ওয়ার্ডপ্রেস সবসময় একটু স্লো টাইপের জিনিস। ওকে, সো এখান থেকে আপনার যদি এই ছবি চেঞ্জ করার দরকার হয় আপনি এই যে ডান পাশের ইয়ে আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার মিডিয়াতে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি সাইজ করতে চান এখান থেকে 50% আমার করা, আপনি এখানে 50-70 করতে পারেন। হ্যাঁ, ফিক্স ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে এই ছবি ফিক্সড হয়ে থাকবে। তারপর রিপিটেটেড করে দিতে পারেন, বারবার রিপিট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্যাডিং দিতে পারেন। প্যাডিং মানে হচ্ছে চারপাশে বর্ডারের মতো সিস্টেম। তো এটা আপনি যত পিক্সেল দিবেন তত পিক্সেলের বর্ডার এখানে আসবে। তো ডিফল্ট স্টাইল এখানে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে এইটার উপরে আপনি ক্লিক করে জাস্ট করতে থাকবেন, তো হ্যাঁ এটার উপরেও আপনি ক্লিক করে করতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন এইটার লেখা এখান থেকে চেঞ্জ করবেন, হ্যাঁ আপনি এখান থেকে এটার লেখা চেঞ্জ করতে পারেন, সমস্যা না। চুজ আস যেরকম টাইপের ছিল এই যে আমরা লেখা চেঞ্জ করে দিলাম। আবার এই যে টাইপ অর অ্যাড ব্লক টাইপের আছে, এই যে টাইপ অর অ্যাড ব্লক আছে না, আপনি এখানে দেন, এখান থেকে এই যে প্লাস আছে, আপনি যেখানে যাই করেন না কেন এই প্লাসের হচ্ছে কাজ। প্লাস এখান থেকে প্যারাগ্রাফ নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, হেডিং নিতে পারবেন, গ্যালারি নিতে পারবেন, লিস্ট নিতে পারবেন, কোটেশন নিতে পারবেন। আপনি যদি এই কয়টা না হয় ব্রাউজ করে দেন। ঠিক আছে, ব্রাউজ করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন এখানে চলে আসতেছে। আপনি যদি মনে করেন ভিডিও অ্যাড করবেন এখানে করে দেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন স্টোরি অ্যাড করবেন এখানে স্টোরির মধ্যে অ্যাড করে দেন। আপনি যদি মনে করেন ইমেজ কম্প্যারিজন দিবেন, ইমেজ কম্প্যারিজন দিতে পারেন। ঠিক আছে, ডিজাইনের মধ্যে যদি আপনি যান ডিজাইনের ভিতরে যে বাটন দিতে পারেন, কলাম দিতে পারেন, গ্রুপ করতে পারেন, মোড দিতে পারেন, সেপারেটর দিতে পারেন, স্পেস হবে অনেক বেশি এরকম দিতে পারেন। সো সাইটের যদি লোগো দিতে চান লোগো দিতে পারেন। হ্যাঁ, সাইট ট্যাগলাইন দিতে পারেন, সাইটের টাইটেল দিতে পারেন, আর্কাইভ টাইটেল দিতে পারেন, পোস্ট ক্যাটাগরি দিতে পারেন, পোস্টের ট্যাগ দিতে পারেন, লেআউট গ্রিড দিতে পারেন, ডাইনামিক এইচআর দিতে পারেন, হিরো দিতে পারেন। এক একটা জিনিস এক এক রকম আপনারা জাস্ট দিয়ে দিয়ে দেখতে পারেন। ফ্রি সাইটে কোনো রকম ইফেক্ট ইম্প্যাক্ট কিছুই পড়ে না। আপনারা জাস্ট এখান থেকে আহ, নিজেদের কি বলবো মনের শান্তি একটু ইন্টারেস্ট পাবেন। এ সুন্দর লাগতেছে এই যে আমি যেরকম কালার চেঞ্জ করছি, আপনারা এখান থেকে এই জিনিসের কালার চেঞ্জ করে নিতে পারবেন। ফাইন, তো ফাইন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, তো আপনাদের ভাল লাগবে। এই যে দেখেন আপনি যদি এইটার উপরে ক্লিক করার পরে ওই যে উপরে একটা হোভার টাইপের আসে ওইটা যদি না আসে জাস্ট সেটিংস এ ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এই যে কালার আছে এই কালার যদি আপনি চেঞ্জ করে দিতে চান দেন চেঞ্জ করে দেন, আপনি রিয়েল টাইম কালার এখানে পেয়ে যাবেন যে হ্যাঁ আমার এই কালার দরকার। ঠিক আছে, সো ওকে, এই কালারটা বেশি নাইস ছিল, আমি এটা দিয়ে রাখলাম। আপনারই খোলা। ভাই হ্যাঁ, বিলাল ভাই বলেন। রাজেন্দ্র ভাই হ্যাঁ বলেন। ভাই একটু কথা বলতে একটু ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতেছি ক্লাস কি রেকর্ড হচ্ছে না ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমাদের ক্লাস শেষ, সমস্যা নাই, এক্সট্রা না দেখাচ্ছে। ভাই একটু ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতেছি এই হ্যাঁ কারণে হ্যাঁ কথা আপনি বললাম আপনি আর কি আপনি লিখে ডিস্টার্ব দিতে করলাম পারেন, আপনার আপনি লিখে দিতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এরপরে যদি আপনি এইচটিএমএল এর বিভিন্ন ইয়ে দিতে চান আলাদা আলাদা করে, আপনার এইচটিএমএল যদি জানা থাকে আপনি আলাদা করে দিতে পারেন। আমি কোনটায় ক্লিক করলাম, তারপরে হচ্ছে এইচটিএমএল এ যদি অ্যাঙ্কর দিতে চান দিতে পারেন।
তবে সিএসএস যেটা আছে আলাদা করে আপনি যদি কোডিং করে দিতে চান তাও দিতে পারেন। এরপর পেজের মধ্যে পার্মালিঙ্ক অ্যাড করতে পারেন, ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারেন, এক্সার্ট অ্যাড করতে ভাই পারেন। একটি ফার্স্ট পেজটা ডিজাইন দেখাচ্ছেন ভাইয়া, ওই হ্যাঁ কাস্টমাইজ হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ শেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জাস্ট হোম পেজটা আপনি ফ্রিতে এইটার মধ্যে যাবতীয় যা ইচ্ছা আপনার সেভাবে করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এই যে আমি এইটা দিছি, হ্যাঁ, তারপর আমি এইটা দিছি, হ্যাঁ, আর এটা টোটালি আমার নিজের মতো করে দেয়া। এই যে ব্লক আমি এখান থেকে যদি আরো একটা নিতে চাই, আমি আরো একটা নিতে পারবো, ইমেজ নিতে পারবো বা হেডিং নিতে পারবো। আমি হেডিং নিলাম, হেডিং নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে ডাবল ক্লিক করব, আরে লিখলে লেখা হবে। ওকে, এখানে 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 লেখা হচ্ছে না কেন? কালার অ্যাডভান্সড, এখান থেকে অ্যাডভান্স এবং কালার সেট করা যাবে। তো যাই হোক, আমার এখানে স্লো হওয়ার জন্য হতে পারে এখানে কাজ হচ্ছে না, বাট কাজ হবে। আমি এই যে হোমলেস যেভাবে লিখে দেখালাম, তো সেম সিস্টেমে আপনি এখানে হেডিং দিতে পারবেন এবং নিচে আপনি যদি কোনো আর আলাদা ব্লগ দিতে চান, এখানে লিখতে চান, তো এখানে লিখতে পারবেন আলাদা করে। এটা যেরকম আলাদা করে একটা দিয়ে দেয়া হয়েছে, হ্যাঁ, তো এই সব জায়গাতে সবগুলোই আলাদা আলাদা করে দেয়া। তো আপনি যদি এর নিচে আরো ব্লক নিতে চান, এর নিচে ব্লক নিয়ে নেন, আপনি তাহলে একটা কোটেশন নেন, এই যে অ্যাড কোটেশন, এখান থেকে আপনি অ্যাড কোটেশন অ্যাড করে দিতে পারবেন, সেটা সাইটেশন অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এখান থেকে ধরেন একটা প্যারাগ্রাফ নিতে চান, এখানে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে ধরেন একটা লিস্ট নিতে চান, এখানে একটা লিস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি ব্রাউজ অল করে দেন, এখান থেকে আপনার হচ্ছে না। তারপর আপনি এখান থেকে একটা কোড দিতে চান, কোড দিতে পারবেন। হ্যাঁ, আপনি অডিও দিতে চান, অডিও দিতে পারবেন, যেভাবে বললাম আর কি। সো ধরেন আমরা একটা স্টোরি দিব, এখানে স্টোরি অ্যাড করে দিলাম। সো সেম ভাবে এখানে স্টোরি আমার জাস্ট সিলেক্ট মিডিয়া করে দিব, মিডিয়া লাইব্রেরি থেকে আমি নিয়ে নিব, দেখি কি কি আছে। ওকে, ধরেন এইটা আমি স্টোরি দিয়ে দিলাম, একটা কম্পিউটারের চিহ্ন এখান থেকে ইনসার্ট করে দিলাম। তারপরে এইটা দেখেন আমার এখানে স্টোরি দেখাবে। এখন যারা ভিজিটর আসবে এই স্টোরিটা তারা এইভাবে দেখতে পারবে। ঠিক আছে, এখানে আমি যদি মনে করি আরো একটা স্টোরি দিব, হ্যাঁ আমি আরো একটা স্টোরি দিতে পারি। যেমন ধরেন এইটাই আমি আবার স্টোরি হিসাবে সেট করে দিলাম। হ্যাঁ, তো এইটা এরপরে এটা ক্লিক করলে এটা আসবে একই জায়গাতে, এই স্টোরিগুলা আমার দেখাবে। তো আপনি যদি মনে করেন আরো একটা স্টোরি নেবেন, আরো একটা স্টোরি এখানে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনি জাস্ট ট্রাই করতে পারেন। হ্যাঁ, এতে এই যে সেটিংস গুলা আছে, যে লেআউট গুলা আছে, এটা সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আচ্ছা এইভাবে এইভাবে করতে হয়, এই সেটিংস গুলা থাকে। ঠিক আছে, বাকি এইটা যে খুব বেশি বড় ইমপ্যাক্ট ফেলায় এরকম টাইপ আমাদের এসইওর মধ্যে, বা যারা এসইও করতে যাব তাদের যে এই ডিজাইন গুলা খুব বেশি ভালো করে জানা লাগবে, ব্যাপারটা এরকম না। আমাদের কাজ হচ্ছে পেজের মধ্যে এবং পোস্টের মধ্যে, তাছাড়া আমরা এই সব জায়গায় যে টাইটেল আছে সেই টাইটেল গুলা ঠিক করে দেয়া, এই সব জায়গায় যে কিওয়ার্ড আছে সেগুলা ঠিক করে দেয়া। হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের যদি হালকা একটু ধারণা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা প্লাগইন ছাড়াও এই ব্যাপারগুলো করতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সো এইটা সবাই একটু ট্রাই করে ওয়ার্ডপ্রেসের মধ্যে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে একটা নিজের মতো থিম তৈরি করে নেবেন। মানে প্রথম যে ব্যাপারটা করবেন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবেন ওয়ার্ডপ্রেসে অথবা ব্লগারে, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। ব্লগারে খুব বেশি কাস্টমাইজেশন ওই এভাবে লাইভ করতে পারবেন না, যেটা পারবেন ওয়ার্ডপ্রেসেই পারবেন। সো এই জন্য বারবার ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি, যে ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আমরা ওয়েব 2.0 যেভাবে করি, যে এটা একটা ইয়ে করলাম, করার পরে হচ্ছে কি আমরা একটা থিম সিলেক্ট করলাম, থিমের পরে 2-3টা পেজ ক্রিয়েট করলাম, তার মধ্যে একটা পোস্ট করলাম, এরপরে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। টোটালি আমি